Okay. Okay, recording is on. A very good evening to our audience here, and I guess I should say good morning to Titas because in her place it's Saturday morning. Yes. So, a very good morning to you, Titas. As I was telling a few days back to our speaker on Philomela, that this trans time zone presentations give us a little bit of time travel experience as well, probably. So we are going to have that as well. But I am really glad that you accepted our invitation for this lecture. Titas Bose happens to be one of the promising scholars of South Asian childhood and children's literature. Uh, by designation, she is a PhD researcher, a PhD student at University of Chicago. She is working on post-independent Indian children's fiction and children's cultures in multiple vernacular languages. Titas, being so humble, did not at all mention her publications, but I just can't resist mentioning a few because our students here, as আমি যেটা তিতাসকে এই আলোচনার আগে একটু অনুরোধ এর আকারে বলেছিলাম যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস সাধারণত ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশ এর অংশ হিসেবে পোস্ট কলোনিয়াল লিটারেচারের অংশ হিসেবে বা কলোনিয়াল লিটারেচারের অংশ হিসেবে পড়ানো হয় এবং সেই অ্যাপ্রোচটি নিয়ে আমার কোনো আপত্তির জায়গা একেবারেই নেই, কিন্তু আমার মনে হয়েছিল যে এই টেক্সটটিকে ছুঁয়ে গিয়ে আমরা শিশু সাহিত্যের জায়গাটাকে খানিকটা ধরতে পারি হয়তো, এবং আমি তিতাসকে সেইভাবেই অনুরোধ করেছিলাম এবং তিতাস সেই বিষয়েই সম্ভবত বলবে। আর তিতাসের যে লেখালেখিগুলির কথা একটুখানি না বললে নয়। I would request the audience who of course have not gone through these in academia.edu. You can find her pieces on Thakurmar Jhuli. Titas, correct me if I'm wrong. Or in particular, I really liked the piece on Amul Girl. It was really interesting. So I would request our audience to take note of that. স্পেশালি আমি ছাত্রছাত্রীদের বলছি, কারণ এই বিষয়টি তোমাদের কাছে একটু নতুন হলেও আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। যাই হোক, আমরা একটু দেরিতে অনুষ্ঠান শুরু করেছি, পুজোর আগের সন্ধে, তাই খুব বেশিক্ষণ আমি সময় নেব না। আমাদের বক্তা এবারে শুরু করবেন। তো আই এম হ্যান্ডিং ওভার দ্য সেশন টু তিতাস। সো এগেন তিতাস, ওয়েলকাম টু ইউ, আ ভেরি ওয়ার্ম ওয়েলকাম on behalf of our institution as well as our department. So over to you, Titas. দেবাদিত্য দা, থ্যাংক ইউ প্রথম কথা ফর দ্য অপরচুনিটি। আমি ভীষণ এক্সাইটেড আজকের এই ব্যাপারটা নিয়ে এবং প্রচন্ডই নার্ভাস, কারণ আমি ইন্ডিয়ান ইংলিশ নিয়ে কাজ করি না, আমি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে কাজ করি না। আমি প্রধানত বাংলা নিয়ে কাজ করি, আর এখন একটু একটু হিন্দি আর মারাঠি পড়তে শিখেছি, তাই জন্য ওগুলো নিয়ে কাজ করি। সুতরাং ইংলিশে ইংলিশ ডিপার্টমেন্টে যদিও আমি ছিলাম একটা সময়, আমি এখন সরে এসেছি। অনেকেই জয়েন করেছে, সেটা নিয়ে আরো নার্ভাস লাগছে। আমার কিছু বন্ধু বান্ধবও দেখছি জয়েন করেছে, আমার বোনঝিও জয়েন করেছে, সেটাও আমার কাছে প্রচন্ড গর্বের ব্যাপার একটা। যাই হোক, আমি স্ক্রিন শেয়ার করব। তুমি যখন স্ক্রিন শেয়ার করবে আমি ওটাকে পিন করে দেব, হ্যাঁ, তো ওটাই সবাই দেখতে পাবে, and I'll try to respond as you keep sharing. ওকে ওকে। যে কথাটা দেবাদিত্যদা বলছিল, আমি সেটা নিয়ে একটু বলি যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস চিলড্রেন্স লিটারেচার ভার্সেস ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ। যে কোনো টেক্সটকে যদি আমরা একটা পার্টিকুলার লেন্সের ভেতর দিয়ে দেখি, তার অবভিয়াসলি তার অনেক ডিফারেন্ট জিনিসের ওপর আমরা ফোকাস করি, রাইট? আমরা যদি জেএনএর কে ফর এক্সাম্পল উইমেন্স রাইটিং হিসেবে দেখি, তাহলে একরকমের জিনিস নিয়ে কথা বলবো, ভার্সেস যদি আমরা ওটাকে ভিক্টোরিয়ান ইংলিশ ভিক্টোরিয়ান হিসেবে দেখি, তাহলে একটা অন্যরকম সেট অফ জিনিস নিয়ে কথা বলবো। সেরকম ভাবে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস কে মেইনলি ইন্ডিয়ান রাইটিং ইন ইংলিশ হিসাবে দেখা হয়েছে। তার মধ্যে
কলোনিয়াল কি ফ্যাক্টরস আছে সেগুলো দেখা হয়েছে, তার মধ্যে অ্যান্টি কলোনিয়াল রেজিস্ট্যান্সের কিছু কথা আছে কিনা সেগুলো দেখা হয়েছে। প্রধানত স্বামী অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে খুব কম কাজ হয়েছে একাডেমিক্যালি, মানে যেটুকু আমি জানি, আগেন এটা আমার এক্সাক্ট এরিয়া নয়, কিন্তু আমি যেটুকু জানি আর কে নারায়ণকে নিয়ে যতটা রেঞ্জে কাজ হয়েছে, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস নিয়ে অনেক কম কাজ হয়েছে। মালগুডি অ্যাজ আ টাউন, অ্যাজ আ ফিকটিভ টাউন, ইমাজিনারি টাউন, সেটা নিয়ে অনেক রকম কাজ হয়েছে। আর কে নারায়ণের বিভিন্ন ক্যারেক্টার্স, মেল ক্যারেক্টার্স, ফিমেল ক্যারেক্টার্স, স্যাটায়ার, তারপরে ট্র্যাজিক কমেডি, এইসব জিনিস নিয়ে অনেক কাজ হয়েছে। কিন্তু অ্যাজ চিলড্রেন্স লিটারেচার সেটা নিয়ে কাজ হয়নি, অ্যাজ শিশু কিশোর সাহিত্য সেই হিসেবে কাজ হয়নি। তো সেইটা নিয়ে আমি মেনলি কয়েকটা কথা বলবো। নট দ্যাট যে এটা আমার খুব মানে খুব গভীরে এটা নিয়ে আমি ভেবেছি বা ভাবতে পেরেছি, ভাবনা শুরু করেছি হয়তো এটা। সো মেইনলি ফরম্যাটটা হচ্ছে যে আমি টেক্সট বেসড কিছু কিছু প্যাসেজ পড়বো, সেগুলো নিয়ে কিছু আলোচনা করব, এবং লেকচার তো নয়, ডিসকাশন আমি হিসেবে বলছি এটাকে। তোমরা প্লিজ চলাকালীনও যদি কিছু কথা বলতে চাও, কেউ যদি ভলেন্টিয়ার করতে চাও কোনো প্যাসেজ পড়ে দেওয়ার জন্য, প্লিজ ফিল ফ্রি। আই থিঙ্ক এখানে একটা হ্যান্ড অপশনও আছে, আর চ্যাটেও লিখতে পারো, মানে আমি দেখবো সেটা। ঠিক আছে, তো আমি স্টুডেন্টদের একটু জেনে নিচ্ছি, মানে তিতাস তোমার কি মানে ভলান্টিয়ারিংটা যদি লাগে তাহলে এখনই আমি স্টুডেন্টদের সাথে সেভাবে কথা বলবো। আদারওয়াইজ ওদের অনেক সময় কানেক্টিভিটি প্রবলেম থাকে, যেটার জন্য হয়তো মানে ওরা পড়তে গেলে হঠাৎ কেউ ডিসকানেক্টেড হয়ে গেল, এই ধরনের কিছু একটা হতে পারে। আচ্ছা আচ্ছা, না আমি ভাবছিলাম যে যদি আমার তো অনেকগুলো প্যাসেজ অ্যাকচুয়ালি শর্টলিস্ট করা আছে, যদি কয়েকটা যদি কেউ পড়ে, 3-4 জন যদি ইয়ে করে। আচ্ছা স্টুডেন্টরা, এটা কি সম্ভব? আমি মানে তোমাদের জিজ্ঞাসা করছি, একটু কাইন্ডলি রেসপন্ড করো। ঋতুশ্রী, বিশাল, সামিম, যারা যারা আছো। না যদি হয় অসুবিধা নেই, মানে এটা না কোনো যদি হয় অসুবিধা নেই, তাহলে কোনো ব্যাপার নেই। থাকবেও, মানে স্ক্রিনেও থাকবে। বিশাল, এটা সম্ভব? থ্যাংক ইউ বিশাল। তোমার ঠিক কাছে আছে। কি আছে টেক্সটই বিশাল এই না, মুহূর্তে? আমার স্ক্রিনে ও থাকবে। আচ্ছা, রাইট রাইট, আমি বুঝে গেছি ব্যাপারটা, আমি বুঝে গেছি। গ্রেট গ্রেট, ঠিক আছে তাহলে বিশাল তুমি একটুখানি ম্যাম যখন বলবেন তুমি পড়ো, কেমন? ওকে ওকে, আই গেস বিশাল হ্যাজ হার্ড আস। ঋতুশ্রীকেও আমি বলবো, ঋতুশ্রী মাঝে মধ্যে তুমিও একটু পড়ে দিও। হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তন্ময় এসে গেছে, থ্যাংক ইউ তন্ময়। ঠিক আছে, উই উইল হ্যাভ দ্যাট। ওকে ওকে, ঠিক আছে, আমি তাহলে একটু প্রেজেন্ট করছি। আমি স্ক্রিন শেয়ার্ড হলেই সঙ্গে সঙ্গে জানাবো। হলো শেয়ার্ড? এখনো আসেনি, চলে আসবে। আচ্ছা, এই যে চলে এসেছে, আমি পিন করে দিচ্ছি। আচ্ছা, হ্যাঁ এসছে তো। এবারে সবাই, হ্যাঁ হ্যাঁ সবাই দেখতে পাবে, এটা পিন করে দিয়েছি আমি। বেশ। হ্যাঁ, তো ছবিটা অফকোর্স লক্ষ্মণের ইলাস্ট্রেশন, যেটা আই থিঙ্ক প্রথম এডিশন বেরিয়েছিল সেখান থেকেই নেওয়া। আমি কিছু কিছু ছবিও ইউজ করেছি, কারণ লক্ষ্মণের ইলাস্ট্রেশন সত্যি প্রচন্ডই ভালো, এবং কিছু কিছু স্লাইডে আছে। ছবি নিয়ে খুব একটা কথা বলবো না, সেটা একটা ইন্টারেস্টিং বাট খুব আননোন আমার কাছে একটা এরিয়া। বাট এনিওয়ে, আচ্ছা, মেইনলি আমি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস অ্যাজ চিলড্রেন্স লিটারেচার নিয়ে কথা বলবো। তার আগে মেন টেক্সটে ঢোকার আগে চিলড্রেন্স লিটারেচার বা শিশু কিশোর সাহিত্য কি, সেই বিষয়ে কয়েকটা ঠিক থিওরি নয় বাট কয়েকটা প্রশ্ন আমি অডিয়েন্সের কাছে রাখতে চাই প্রথমে, মানে সেগুলো পিন করে রাখতে চাই, এবং সেই কোয়েশ্চেনগুলোর সাথেই আমরা মানে সেই কোয়েশ্চেনগুলো নিয়েই আমি চাইবো যে অডিয়েন্সও ভাবনা চিন্তা করে, কারণ আমিও সেইভাবেই ভেবেছি। এগুলো খুব বেসিক, মানে চিলড্রেন্স লিটারেচার নিয়ে যারা কাজ করে সেই ফিল্ডের খুব বেসিক প্রশ্ন, খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম হচ্ছে যে যদি আমরা শিশু সাহিত্যকে একটা জনরা হিসেবে ধরি, যদি সেটা একটা
মানে যদি জনরা থাকে তাহলে সেই জনরার কি কি ক্যারেক্টারিস্টিক হতে পারে, এগুলোকে কোয়েশ্চেনগুলোকে আমি সব কোয়েশ্চেন মার্ক হিসেবেই রেখেছি, কারণ এগুলো প্রচন্ড ডিবেটেবল, এগুলো চেঞ্জও হয়েছে অ্যাকর্ডিং টু মানে সময়, স্থান, কাল, পাত্র হিসেবে এগুলো অবভিয়াসলি চেঞ্জ হয়েছে সব জায়গায়। এগুলো নিয়ে অনেক লোকের অনেক রকম ওপিনিয়ন আছে। তো যদি আমরা চিলড্রেন্স লিটারেচারকে একটা জনরা মনে করি, তাহলে মানে শুধু কি তাহলে একটা চাইল্ড প্রোটাগনিস্ট মানে মূল চরিত্র যদি শিশু হয় তাহলেই কি সেটা শিশু চরিত্র হবে, শিশু সাহিত্য হবে? সেটা হচ্ছে প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে সেটা যদি শিশু সাহিত্য হয় তাহলে কি তার মধ্যে কোনো রকম দুঃখ বা কোন রকম দুঃখ বেদনা বা কোন রকম ভায়োলেন্স এরকম কিছু থাকবে না? সেটা একটা প্রচন্ডই ফিল গুড, একটা অপটিমিস্টিক, একটা খুব মানে সব সব ভালো যার শেষ ভালো, এরকম একটা ন্যারেটিভ হবে। সেটা হচ্ছে সেকেন্ড। আর থার্ড কোয়েশ্চেনটা হচ্ছে যে তার মধ্যে কি মানে কিছু একটা অন্তর্নিহিত একটা কোনো মেসেজ থাকবে, একটা মরাল থাকবে, লেসেন্স থাকবে। আমরা সবাই কিছু না কিছু শিশু সাহিত্য জানি বা শুনেছি কারোর কাছে ছোটবেলায়। সব সময় অনেক সময় আমাদেরকে বলা হয়েছে যে বা আমাদেরকে স্কুলে পরীক্ষায় এসছে যে হোয়াট ইজ দ্য লেসন দ্যাট ইউ টেক ফ্রম দ্য স্টোরি। সেটা কি সবসময় থাকা জরুরি? মানে সেই প্রশ্নটা কি সবসময় থাকা জরুরি, এবং সেই লেসনটা কি একদম মরালি মানে একটা সমাজের কাছে যেটা মরালি রাইট সেরকম একটা লেসন হওয়া উচিত? এই কোয়েশ্চেন গুলো হচ্ছে যদি আমরা শিশু সাহিত্যকে একটা জনরা হিসেবে ধরি তাহলে প্রথম এই প্রশ্নগুলো আসে। আর কিছু কোয়েশ্চেন আসে যদি আমরা শিশু সাহিত্যকে একটা মার্কেট ক্যাটাগরি হিসেবে ধরি। এইটা সব রকম সাহিত্যের থেকে শিশু সাহিত্যের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ধরো আমরা উইমেন্স রাইটিং বলি, উইমেন্স রাইটিং রিটেন বাই উইমেন, প্রাইমারিলি রিটেন বাই উইমেন। আমরা যদি বলি ব্ল্যাক রাইটিং তাহলে প্রাইমারিলি রিটেন বাই ব্ল্যাক পিপল। আমরা যদি বলি দলিত সাহিত্য তাহলে প্রাইমারিলি রিটেন বাই দলিত, তাই তো? এবং যে পড়ছে এবং যে লিখছে প্রাইমারিলি তারা সেই কমিউনিটির মধ্যে বিলং করে। কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে শিশু সাহিত্যের যে সেটা শিশু সাহিত্যতে হয় না। হ্যাঁ, বাচ্চারা এখন অনেক বই হয়তো লিখছে, সেটা হয়তো পাবলিশও হচ্ছে, বাট শিশু সাহিত্য হিসাবে যেটা আমরা পুরো রেঞ্জটাকে বলি, পুরো পরিধিটাকে বলি, মেইনলি সেটা হচ্ছে কিছু অ্যাডাল্ট লিখছে। সবসময় বড়রা শিশু সাহিত্য লেখে। তো তার মানে কি হচ্ছে যে একটা যে লিখছে এবং যে পড়ছে তাদের মধ্যে অলরেডি একটা এজ গ্যাপ আছে, তাই তো? তাছাড়া আরো অন্যরকম ফ্যাক্টরস আছে। যে পড়ছে মানে যে বাচ্চা যে পড়ছে শিশু, তার কাছে ডিরেক্ট অ্যাক্সেস নেই এই বইগুলোর। তার মাঝখানে অনেক জিনিস হচ্ছে। সে হয়তো একটা বই দেখে তার পড়তে ইচ্ছে করছে, সে তার বাবা মাকে অ্যাপ্রোচ করছে কারণ তার কাছে না আছে পয়সা না আছে শক্তি সে বইটা কেনার, তাই তো? বাবা মা সেটা প্রথম স্টেপ ডিসাইড করছে, বাবা মা বা গার্ডিয়ান যাই হোক সে ডিসাইড করছে যে সেই বইটা দেওয়া উচিত কিনা, কিনে দেওয়া উচিত কিনা। আচ্ছা, সেকেন্ড স্টেপ হচ্ছে বাবা মা কি করে সেই বইটা মানে কিভাবে সেই বইটা অ্যাপ্রুভ করবে। সে কোনো একজন শিশু সাহিত্যিক লাইব্রেরিয়ান হতে পারে, শিশু সাহিত্য লাইব্রেরিয়ান, সে হয়তো সেটা অ্যাপ্রুভ করার জন্য তাদেরকে অ্যাপিল করছে। হয়তো তাদের স্কুলের টিচার কিছু বলছে, ফাইনালি হয়তো কোনো পাবলিশার সেটা এমন ভাবে পাবলিসাইজ করেছে, এমন ভাবে মার্কেট করেছে যে সেটাকে বলা হচ্ছে যে সেটা একদম শিশু সাহিত্যের প্রচন্ড ইম্পর্টেন্ট একটা বই, সেটা কেনা উচিত। ফাইনালি সেই শিশু হাতে বইটা পাচ্ছে বা তাকে পড়ে দেওয়া হচ্ছে। তো হোয়াট আই মিন টু সে ইজ ফ্রম দ্য রাইটার টু দ্য রিডার মাঝখানে অনেকগুলো মিডিয়েশনের ফ্যাক্টর আছে। সেই মিডিয়েশনের ফ্যাক্টরগুলো সবকটাতে রাইট ঠিক হলেই তবে শিশু সাহিত্যিক একজন শিশু পাঠকের কাছে সেই বইটা পৌঁছতে পারছে, সেই টেক্সটটা পৌঁছতে পারছে। তো এবার আমি যদি বলি জনরাটা তো ঠিক আছে একরকমের প্রশ্ন, যদি আমি বলি যে চিলড্রেন্স লিটারেচার যদি একটা মার্কেট ক্যাটাগরি হয়, মানে যদি তোমরা কোনো বইয়ের দোকানে যাও এখন দেখবে অনেক রকমের তোমার ক্যাটাগরি করা আছে। একদম আর্লি রিডার বলে একটা ক্যাটাগরি হয়, যাদের অনেক বড় বড় ছবি থাকে, এক লাইন লেখা থাকে, খুব একটা বেশি টেক্সট থাকে না। তারপরে ধরো
মানে মিডল রিডার বলে এরকম ক্যাটাগরি হয়, যেখানে বড় বড় লেখায় কিছু টেক্সট থাকে, ছবি একটু ছোট হয়ে যায়, কিন্তু এক পাতা দু পাতা এরকম টেক্সট থাকে। তারপরে সো অন এন্ড সো ফোর্থ, মানে টিনেজ রিডার্সদের জন্য আবার আলাদা ক্যাটাগরি থাকে। এগুলো কিছু কিছু ওয়েস্টার্ন ইম্পোর্ট আমাদের কাছে এসছে। কিন্তু আগেও যখন মানে ভার্নাকুলারে বাংলা সাহিত্য লেখা হতো, তখনও কিন্তু এই কিছু একটা আইডিয়া অফ ক্যাটাগরি সবসময় থাকতো, মানে বইয়ের দোকানে এই ক্যাটাগরি গুলো থাকতো, যে একদম যারা বাচ্চা হবে তাদেরকে ছড়া শোনানো হবে, তারপরে আরেকটু বড় যারা হবে তাদের ছোট ছোট গল্প শোনানো হবে, এক পাতা দু পাতার হয়তো গল্প মেইনলি। আরো যখন বড় হবে তখন তাদের হাতে সত্যজিৎ রায় দেওয়া হবে, তখন তাদের হাতে সুকুমার রায়, লীলা মজুমদার দেওয়া হবে। তো তখন তারা কিশোর ক্যাটাগরিতে, তখন তারা শিশু ক্যাটাগরিতে নয়। মানে again what I mean to say is যে এই ক্যাটাগরি গুলো কিন্তু ডিফাইন্ড বাই দ্য মার্কেট, ডিফাইন্ড বাই দ্য পাবলিশিং ইন্ডাস্ট্রি। এবার পাবলিশিং ইন্ডাস্ট্রি থেকেই তাহলে ডেফিনেশনের মধ্যে, শিশু সাহিত্যের ডেফিনেশনের মধ্যে আরো কিছু কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে যেহেতু বাচ্চারা পড়বে বা বাচ্চাদের শোনানো হবে, তাহলে কি যে ভাষাটা ইউজ করা হচ্ছে, যে ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হচ্ছে, সেটা খুব সিম্পল হবে? মানে তার মধ্যে কি কোন রকম যুক্তাক্ষর থাকবে না, তার মধ্যে কোন রকম ঘোরালো প্যাচানো, সেন্টেন্স স্ট্রাকচার খুব ছোট ছোট হবে, এরকম হবে? এবং তার সাথে সাথে মানে ল্যাঙ্গুয়েজের সাথে সাথে কি কন্টেন্টটাকেও ভীষণ সিম্পল হতে হবে। মানে সিম্পল ইন দ্য সেন্স, মানে একদমই আমি একটা বাঘ দেখলাম, আমি আজকে ইয়েতে গেলাম, আমি একটা কি বলে চিড়িয়াখানায় গেলাম, আমি একটা বাঘ দেখলাম, বাঘ দেখে ভালো লাগলো, বাড়ি চলে এলাম। মানে দের ইজ নো কমপ্লেক্সিটি, দের ইজ নো, ইটস খুব সোজা সাপটা একটা ন্যারেটিভ, তার মধ্যে ইমোশনেরও কমপ্লেক্সিটি নেই, তার মধ্যে কোনো ইভেন্ট তারও কোনো কমপ্লেক্সিটি নেই, ক্যারেক্টারের তো কমপ্লেক্সিটি নেই। সেটা কি হবে? সেটা একটা কোয়েশ্চেন মার্ক। সেকেন্ড হচ্ছে যে হাসির গল্প বলা হবে, শিশু সাহিত্য অনেক কিছুই, শিশু সাহিত্যের মধ্যে অনেক হিউমার থাকে, অনেক কমেডি থাকে, তো সেগুলো কি ভীষণ বোকা বোকা হিউমার হবে? মানে সেটা নিয়ে আমি একটা মানে সেটা নিয়ে অনেক কথা বলবো, এখন এই মুহূর্তে অনেক কিছু বলছি না, কিন্তু এটাও একটা কোয়েশ্চেন যে হিউমারটা কি প্রচন্ড একদম মানে মানে একজন বড় পড়লে তার ভালো লাগবে না হিউমারটা, সেটা কি হতে হবে? তার মধ্যে কি কোন রকম ইন্টেলিজেন্ট হিউমারের কোনো কোয়েশ্চেনই থাকবে না, সেটা আরেকটা কোয়েশ্চেন। আর থার্ড যেটা, এটা अगेन ইটস আ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে যেহেতু একজন বড়, একজন অ্যাডাল্ট এই ইয়ে লিখছে, মানে শিশু সাহিত্য লিখছে, সেই অ্যাডাল্টের আইডিয়া অফ কিছু শিশু আছে, মানে একজন প্রাপ্তবয়স্ক সে কিছু মনে করছে যে শিশুরা এরকম হওয়া উচিত, শিশুদের এরকম ভাবনা চিন্তা করা উচিত, তার মানে কি তার নিজস্ব যে মানে কিছু কিছু যার কি বলবো, মানে তার নিজস্ব যে আইডিয়া অফ শিশু আছে, তার নিজস্ব যে সামাজিক আইডিয়া আছে, সেইগুলোর মধ্যে থেকে কি কিছু কিছু সেন্সরশিপ অলরেডি চলে আসছে শিশু সাহিত্যের মধ্যে, ইন দ্য সেন্স যে কোন রকম পলিটিক্স দেখানো যাবে না, কোন রকম ভায়োলেন্স দেখানো যাবে, কোন রকম ডেঞ্জার সিচুয়েশন, কোন রকম ক্রাইসিস সিচুয়েশন দেখা যাবে না, সেইটা কি মানে খুব অন্তর্নিহিত ভাবে চলে আসছে শিশু সাহিত্যের মধ্যে, কারণ একজন প্রাপ্তবয়স্ক মানুষ লিখছেন। সেটাকে আমরা মানে সোজা কথা বলতে অল ইনোসেন্স এন্ড নো এক্সপিরিয়েন্স, মানে পুরো ব্যাপারটাই প্রচন্ড একটা ইনোসেন্টলি লেখা হবে, কিন্তু তার মধ্যে কোনো রকম কমপ্লেক্সিটি থাকবে না, কোনো রকম এক্সপিরিয়েন্স থাকবে না। আচ্ছা, এইগুলো হচ্ছে কয়েকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি সামনে রাখতে চাই বিফোর আই বিগিন talking about the actual text, কারণ এগুলো যারা আমার বন্ধুরা আছে in the audience, they would know that these are the primary question that as children's literature scholars we begin our research with. These are the first questions that we have to encounter when we pick up any শিশু সাহিত্য বই। আচ্ছা, এবার রিগার্ডিং স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, শিশু সাহিত্য একটা বড় ফিল্ড, চিলড্রেন্স লিটারেচার একটা বড় ফিল্ড, তার মধ্যে অনেক রকম ক্যাটাগরি আছে। একটা খুব ইম্পর্টেন্ট ক্যাটাগরি শিশু কিশোর সাহিত্যের মধ্যে, সেটা হচ্ছে স্কুল স্টোরি। স্কুল স্টোরি নিয়ে আমি কথা বলবো, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর রেসপেক্টে রেফারেন্সেই কথা বলবো অনেক কিছু, একটু হিস্ট্রি অফ স্কুল স্টোরি নিয়েও বলবো, কারণ স্কুল স্টোরিটা একটা খুব এস্টাবলিশড এবং ইম্পর্টেন্ট একটা ক্যাটাগরি।
তারপরে বয়েজ গ্রুপ, এটা অতটাও এস্টাবলিশ নয়, কিন্তু বয়েজ মানে অ্যাজ বয়েজ গ্রুপ তাদের মধ্যে কি ইন্টারনাল পলিটিক্স চলে, তাদের মধ্যে কি ডাইনামিক্স আছে, সেইগুলো নিয়েও অনেক বোথ ভার্নাকুলার অ্যান্ড ইংলিশে এরকম প্রচুর গল্প আছে। তারপরে আরেকটু কম এস্টাবলিশ এরকম একটা জনরা, যেটাকে আমি একটা জনরা হিসেবে বলতে ভালোবাসি, সেটা হচ্ছে রানঅ্যাওয়ে বয়েজ স্টোরি। মানে বাড়ি থেকে পালিয়ে এই ধরনের গল্প। সে পালিয়ে গেছে, ইউজুয়ালি ন্যারেটিভটা কিরকম হয়, একটা গ্রামে থাকে, সে একটা শহরে যাওয়ার চেষ্টা করছে, তার ভালো লাগছে না, সেই শহরে যেতে যেতে তার অনেকের সাথে আলাপ হচ্ছে। সত্যজিৎ রায়ের অনেক গল্প এরকম পাওয়া যায়। বাড়ি থেকে পালিয়ে গল্পটাতে এরকম অবভিয়াসলি এরকম একটা ন্যারেটিভ আছে। তো রানঅ্যাওয়ে বয়েজ স্টোরি, এটা নিয়ে অতটাও বলবো না, কারণ সোয়ামি এন্ড ফ্রেন্ডসে দের ইজ only one chapter which probably corresponds to the runaway boy story. যদি সময় থাকে maybe we can go into that, কিন্তু আমি এগুলো রাখছি কারণ as children's literature genres, sub genres, এগুলো important categories to think about. আচ্ছা, এবার কিছু ক্যারেক্টারিস্টিকে বাঁদিকে চাইল্ড প্রোটাগনিস্ট আমি লিখেছিলাম, এখন আমি বলছি যে চাইল্ড প্রোটাগনিস্ট ডেফিনেটলি আছে, কিন্তু চাইল্ড প্রোটাগনিস্ট ইজ not just a prop, is not just a symbol or a motif or মানে কোনো কিছু প্রতীক নয়। চাইল্ড ক্যারেক্টারটা চাইল্ড ক্যারেক্টার হিসেবেই আছে, এবং তার থট প্রসেস, তার সে কি করছে সেই সম্বন্ধে আমাদের একটা আইডিয়া, মানে টেক্সটাই একটা আইডিয়া দিচ্ছে। মানে সে একজন প্যাসিভ রেসিপিয়েন্ট নয়, সে একটা খুব ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য স্টোরি, সে ক্যাটালিস্ট দ্য মেইন প্লট অফ দ্য স্টোরি, অ্যাজ উই উইল সি। তারপরে হচ্ছে again a very important factor, the adult is the other. What do I mean by the adult being the other? I mean যে চাইল্ড প্রোটাগনিস্ট আছে, আমরা we are getting a glimpse of the inner world of the child character. তার মানে কি, তার ভেতরকার যে ভাবনা চিন্তা হচ্ছে, তার ভেতরকার যে দ্বন্দ্ব হচ্ছে, কোনো ক্রাইসিস সিচুয়েশনে সে কিরকম ভাবে ভাবছে কিছু জিনিস নিয়ে, সেটা আমরা পুরোপুরি একটা চাইল্ড পার্সপেক্টিভ পাচ্ছি। এবং তার এগেনস্টে দ্য অ্যাডাল্ট পার্সপেক্টিভ, মানে স্বামীর বাবা কি ভাবছে, স্বামীর টিচাররা কি ভাবছে, স্বামীর বাবা নিয়ে একটা ইম্পর্টেন্ট কথা বলবো আমি, বাট স্বামীর ঠাকুমা কি ভাবছে, স্বামীর টিচাররা কি ভাবছে, রাজামের বাবা কি ভাবছে, এগুলো কিন্তু সবসময় আউটসাইড দ্য চাইল্ড প্রোটাগনিস্ট। মানে তাদের মনের কথা কিন্তু আমরা ন্যারেটিভ থেকে জানতে পাচ্ছি না, তাদের পার্সপেক্টিভটা কিন্তু আমরা গল্পে পাচ্ছি না। সো দ্য অ্যাডাল্ট ইজ দ্য আদার, দ্য অ্যাডাল্ট ইজ নট দ্য সেলফ ইন দ্য স্টোরি, the child is the self, Swami is the self. আর কখনো কখনো আমরা দেখবো যে we are also getting the thoughts of Swami's friends, so other child characters, they are also the self, the adult is the other in the narrative. আচ্ছা, আর ফাইনালি যেটা হচ্ছে যে চাইল্ড এন্ড কমপ্লেক্সিটিস এখানে আমি খুব বড়ভাবে রেখেছি, সেটা মানে বড়ভাবে ডিফাইন করেছি। কমপ্লেক্সিটির মধ্যে হচ্ছে সামাজিক কমপ্লেক্সিটিস, পলিটিক্স, নানা রকম ভায়োলেন্স, নানা রকম ডেঞ্জারের মধ্যে একটা ক্রাইসিস, একটা লাইফের কমপ্লেক্সিটিস, মানে একটা ডেঞ্জারের মধ্যে পড়ে যাওয়া, স্বামী যখন পালিয়ে গেছিল সেই সময়কার একটা ডেঞ্জার। তারপরে ওই ব্রোকেন পেন্স যে চ্যাপ্টারটা আছে, যেখানে স্বামী জানলা ভেঙে দিচ্ছে, মানে হ্যাঁ জানলা ভেঙে দিচ্ছে একটা মবের মধ্যে, ও মোটামুটি অলমোস্ট ইন আ লিঞ্চ সিচুয়েশনে পড়ে গেছিল, সেটা ইজ আ ভেরি ডেঞ্জারাস মানে একটা সিচুয়েশন, এবং ইটস আ ভেরি রিয়েল সিচুয়েশন, ইটস নট আ কি বলবো, ইটস নট আ চাইল্ড লাইক সিচুয়েশন। আমি কোর্টের মধ্যে রাখলাম চাইল্ড লাইক, সেটাকেও আমরা পরে মানে ডিসকাস করবো হোয়াট ইজ চাইল্ড লাইক অ্যান্ড হোয়াট ইজ আনচাইল্ড লাইক। বাট যেটাকে আমরা শিশু সুলভ আচরণ বলি, সেগুলো কিন্তু স্বামীর মধ্যে যতটা আছে, সেই শিশু সুলভ আচরণ এবং শিশু সুলভ পরিস্থিতিও কিন্তু তার থেকে বাইরেও অনেক পরিস্থিতিতেও পড়ছে। আচ্ছা, সেটাকে আমি বলছি যে এক্সপিরিয়েন্স উইদিন ইনোসেন্স বা ইনোসেন্স উইদিন এক্সপিরিয়েন্স। তো ইনস্টেড অফ সেইং দ্যাট দের ইজ অল ইনোসেন্স অ্যান্ড নো এক্সপিরিয়েন্স, আমি বলবো যে ওর ইনোসেন্সের মধ্যেও প্রচুর এক্সপিরিয়েন্স গেইন করছে, এবং ওর এক্সপিরিয়েন্সের মধ্যেও, মানে যখন ও ওই
উইন্ডো পেনটা ছুটতে গেছে বা যখন ওই লেকচারটা শুনতে গেছে, ওই স্পিচটা শুনতে গেছে, তখন ওর মনের মধ্যে ন্যাশনালিজম নিয়ে যে মানে ইটস এ ভেরি হিউমারাস স্পিচ, ওকে, বাট যখন ওর মনের মধ্যে ন্যাশনালিজম সম্বন্ধে বা নিজের দেশ সম্বন্ধে যে যে ধারণাগুলো হচ্ছে, বা যখন ওর খ্রিস্টান টিচার তার সাথে যখন ওর কনফ্লিক্টটা হচ্ছে, তখন ওর মনের মধ্যে যে ধারণাগুলো হচ্ছে সেইগুলো কিন্তু পুরোপুরি সিম্পল নয়। সেগুলো হয়তো ও ভীষণ ইনোসেন্টলি দেখছে এবং ওর কাছে হয়তো খুব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু খুব মানে দে আর নট ভেরি সিম্পল ইমোশনস, দে আর নট ভেরি সিম্পল থটস। সো দের ইজ a lot of innocence within the experience that he's collecting, right? Now let us get into the text, and let us talk about ekdom prothom je simple je genre sub genre tar kotha ami bolchilam, শিশু কিশোর সাহিত্য স্কুল স্টোরি জনরা। আচ্ছা, স্কুল স্টোরি জনরা, স্কুল যেটা তোমরা হয়তো অনুমান করতে পারছো একটা খুব ইম্পর্টেন্ট এবং একটা খুব কমন একটা জায়গা একটা শিশুর জীবনে, তাই তো? মানে বাড়ি এবং স্কুল এই দুটো খুব কমন জায়গা, সেই জন্য স্কুল খুব কমন একটা সেটিং অনেক গল্পের জন্যে। যখন প্রথম স্কুল স্টোরির কথা আসে, প্রথম স্কুল স্টোরি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ইংল্যান্ডে লেখা হয়েছিল টম ব্রাউন স্কুল ডেজ। টমাস হিউজ বলে লিখেছিলেন টম ব্রাউনস স্কুল ডেজ, 1857 পাবলিশ হয়েছিল। তার ঠিক পরের বছর ডিন ফারার বলে আরেকজন লিখেছিল এরিক লিটল বাই লিটল, এরিক অর লিটল বাই লিটল বলে একটা নভেল, সেটা 1858 পাবলিশ হয়েছিল। এইসব নভেলগুলো usually boarding school stories, English boarding school stories. পরে of course Enid Blyton takes up the school story genre in a female boarding school story, St. Clair, Naughtiest Girl, তারপরে Mallory Towers, এগুলো Enid Blyton লেখে। তো এগুলোকে স্কুল স্টোরি জনরা হিসেবে ধরা হয়। মেইনলি ইউরোপে যখন ইংল্যান্ডে যখন প্রথম লেখা শুরু হয় স্কুল স্টোরি জনরা, তখন জর্জ অরওয়েল এটা নিয়ে ইনসিডেন্টলি কিছু কিছু কথা বলেছেন, কিছু কিছু একাডেমিক আলোচনা করেছেন। ইউজুয়ালি বোর্ডিং স্কুল নভেলগুলো কিরকম হতো যে প্রথম একজন যাচ্ছে, প্রথম গিয়ে বোর্ডিং স্কুলে গিয়ে পড়ছে, তার টিচারদের সঙ্গে আলাপ হচ্ছে, নানা রকম কনফ্লিক্ট, নানা রকম বন্ধু বান্ধব, ফাইনালি একটা এন্টায়ার লাইফের জার্নি, সেটা হয়তো 6 বছরের বা 7 বছরের বোর্ডিং স্কুল সেটাও হতে পারে, বা 1 বছরের একটা এন্টায়ার জার্নি, শোয়িং যে বাচ্চাটা মেন্টালি এবং ফিজিক্যালি গ্রো করেছে, সে এক্সপিরিয়েন্স লাভ করেছে। সো ইন আ সেন্স ইট ইজ লাইক ইনোসেন্স টু এক্সপিরিয়েন্স, মানে প্রথম স্কুলে যাওয়া থেকে স্কুল থেকে বেরোনো অবধি তার এন্টায়ার জীবন যাপন কিরকম হলো সেইটাকে চার্ট করতো বোর্ডিং স্কুল স্টোরিজ, তাই তো? স্কুল কি মানে স্কুল ইজ নট সামথিং উইচ ইজ আউটসাইড সোসাইটি। স্কুল ইজ বেসিক্যালি দ্য ফার্স্ট, মানে শিশুর প্রথম এনকাউন্টার সমাজের সাথে, মানে বৃহত্তর সমাজের সাথে স্কুল হচ্ছে শিশুর প্রথম এনকাউন্টার, তাই তো? এবং সেখানে কি কি জিনিস হচ্ছে, একটা হচ্ছে টিচারদের সাথে কনফ্লিক্ট, একটা হচ্ছে স্কুলের বিভিন্ন অথরিটি যারা আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন আছে বা যারা অথরিটি আছে, সেটা প্রিন্সিপাল হতে পারে, ক্লার্ক হতে পারে, পিয়ন হতে পারে, বোর্ডিং স্কুলের কথা যখন বলছি বোর্ডিং স্কুলের ওয়ার্ডেন হতে পারে, মেট্রন হতে পারে, মেস ম্যানেজার হতে পারে, তাদের সাথে নেগোসিয়েশন করা, সেইগুলো শেখা। তারপরে রুলস অ্যান্ড রেগুলেশনস একটা স্কুলের মধ্যে কিরকম ভাবে কাজ করে সেইগুলোকে বোঝা, সেগুলোকে ন্যাভিগেট করতে শেখা। অ্যান্ড অফকোর্স নিজেদের স্কুলের কথা ভাবো তোমরা, যে বন্ধু বান্ধব কমিউনিটি বিল্ড করতে শেখা, নিজের পরিচয় নিজে বুঝতে শেখা, কি মানে সেই আইডেন্টিটি, নিজের আইডেন্টিটি কি হবে সেটাকে কার্ভ আউট করতে শেখা, এইগুলো অল হ্যাপেন ইন স্কুল। অ্যান্ড স্কুল ইজ কাইন্ড অফ লাইক আ, মানে কি বলবো, একটা সমাজের সাথে শিশুর প্রথম এনকাউন্টার, সেটা বলতে পারো স্কুলে হচ্ছে। স্কুল গল্পের মধ্যে, স্কুল স্টোরির মধ্যে কিছু কিছু স্টিরিওটাইপ ক্যারেক্টার ইউজ করা হতো। প্রথম দিকের স্কুল স্টোরির কথা আমি বলছি।
সেটা হচ্ছে একজন ভালো টিচার থাকবে, যে বাবা টাইপের, যে মা টাইপের, এরকম একজন ভালো টিচার থাকবে। একজন বাজে টিচার থাকবে যে প্রচন্ড মারধর করবে। স্টুডেন্টদের মধ্যে একজন ভীষণ বুলি টাইপের কেউ একটা থাকবে। একজন থাকবে নার্ড, মানে সে পড়াশোনা করবে, সারাক্ষণ পড়াশোনা করবে, খুব একটা বন্ধু বান্ধব থাকবে না। রেবেল থাকবে, রেবেল সে সবকিছু নিয়ে প্রতিবাদ করার চেষ্টা করবে, খুব একটা নিয়ম টিয়ম মানবে না, এরকম ক্যারেক্টার স্টিরিওটিপিক্যালি থাকতো। তারপরে জুনিয়র স্টুডেন্ট সিনিয়র স্টুডেন্টদের মধ্যে একটা গ্যাপ, একটা কোন রকম হায়ারার্কি এরকম থাকতো, এগুলো দেখানো হতো। তারপরে স্কুল পিয়ন ক্লার্কদের ইউজুয়ালি খুব মানে স্টুডেন্টদের সাইড নিচ্ছে, স্টুডেন্টদের পক্ষে আছে, এরকম হিসেবে দেখানো হতো। কিন্তু এইগুলো আমি বলছি অ্যাজ মানে হিস্টোরিক্যালি জনরাটা কিরকম ছিল সেই হিসাবে আমি বলছি। এবং ইউজুয়ালি ওয়েস্টে মানে ইংল্যান্ডে বা লেটার আমেরিকাতে কিরকম ভাবে স্কুল স্টোরি জনরাটা লেখা হতো, স্কুল স্টোরি জনরায় লেখা হতো, এইগুলো ক্যারেক্টারিস্টিক্স ছিল। কিন্তু ইন্ডিয়ান কনটেক্সটে, স্পেশালি যদি আমরা ভার্নাকুলার কনটেক্সটে, বাংলার কনটেক্সটেও যদি আমি বলি, স্কুল স্টোরি কিন্তু এত কিছু স্টিরিওটাইপ মেনে এরকম মেনে চলেনি। প্রথম কথা, আমার নিজের যেটা ধারণা সেটা হচ্ছে যে নভেল হিসেবে স্কুল স্টোরি কিন্তু কম লেখা হয়েছে বাংলাতে, অ্যাটলিস্ট মানে খুব শর্ট স্টোরি হিসেবে লেখা হয়েছে। এবং শর্ট স্টোরি এবং নভেলের ফারাকটা হচ্ছে অবভিয়াসলি নভেলে অনেক বেশি ক্যারেক্টার ডেভেলপমেন্ট, অনেক বেশি রেঞ্জ অফ টাইম দেখানো যেতে পারে। শর্ট স্টোরিতে সেটা হয় না, শর্ট স্টোরিতে হচ্ছে ছোট ছোট এপিসোডস, তাই তো? আচ্ছা, অবভিয়াসলি ইন অ্যান ইন্ডিয়ান কনটেক্সট এই যে স্টিরিওটাইপ গুলোর কথা বললাম, যে গুড টিচার, ব্যাড টিচার, বুলি, নার্ড, এইসব মানে সব রকম স্টিরিওটাইপ তো ইম্পোর্ট করা যায় না। এখানে স্কুলের এক্সপিরিয়েন্স অনেক রকম অন্য। এখানে পাঠশালা টু স্কুল এই 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 ট্রানজিশনটা, এটা নিয়েও মানে it's a different story. So there are different kinds of things that are told in the Indian school story genre. ইন্ডিয়ান স্কুল স্টোরি জনরার মধ্যে অনেক রকম কলোনিয়াল, অ্যান্টি কলোনিয়াল এনকাউন্টার কিছু কিছু আমরা দেখতে পাই, যেটা স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এ কিছুটা আছে, কিছুটা পাগলা দাশুতে আছে। ফর এক্সাম্পল, মানে পাগলা দাশু সবসময় দেখবে যারা যে স্টুডেন্টরা ক্লাসে বসে বেশি ফ্যাটর ফ্যাটর করে ইংরেজি বলছে, যারা মাস্টারমশাইদের পাঠ চাটছে, তাদের খুব একটা পছন্দ করে না এবং তাদের পেছনেইও লাগতে যায় সবসময়। তো there is a different set of stereotypes that come into the Indian context of the school story. Again, Indian context of the school story ওরকম ভাবে বলা is very difficult, কারণ অন্য ভাষায়, বাংলা ছাড়া অন্য ভাষায় কি হচ্ছে সেটা নিয়ে আমার খুব কমই জ্ঞান আছে। আর অ্যাজ স্কুল স্টোরি খুব একটা পড়া হয়নি, সেটাকে সেরকম ভাবে দেখাও হয়নি, সুতরাং ওরকম ভাবে বলা খুব ডিফিকাল্ট। বাট there are certain stories যেগুলো এই জনরার মধ্যে পড়ে in an Indian context, but it tells a completely different story of the school. স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর যখন আমরা আসছি, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যে স্বামী অ্যান্ড ফ্রেন্ডসটাকে মানে নভেলও বলা যেতে পারে, কিন্তু শর্ট স্টোরিও মানে সিরিজ অফ শর্ট স্টোরিও কিন্তু বলা যেতে পারে। যদি তোমরা মানে নভেলাও বলা যেতে পারে, আবার সিরিজ অফ শর্ট স্টোরিও বলা যেতে পারে। কারণ মানে পুরো বইটাকে যদি আমরা একসাথে নিই, তাহলে there isn't a very clear single line or a single thread of story that is developing. মানে বিগিনিং, মিডল অ্যান্ড এন্ড, মানে একটা ক্লাইম্যাক্স হচ্ছে আবার পড়ছে, এরকম কিন্তু নয়। মানে আমি যদি বইটাকে মাঝখান থেকেও পড়তে শুরু করি, একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে, ধরো দ্য টেল বলে যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটা ধরো র্যান্ডমলি তুলে পড়তে শুরু করি, ইটস নট লাইক দ্য চ্যাপ্টার উইল নট মেক সেন্স, রাইট? মানে ইচ চ্যাপ্টার ইজ অলসো অ্যান এপিসোড ইন ইটসেলফ, ঠিক আছে? মানে পুরো ন্যারেটিভটার সাথে কমপ্লিটলি কানেক্টেড করেও আমি পড়তে পারি, আবার আলাদা করেও পড়তে পারি। এবং এইরকম এইভাবে লেখার জন্যে যেটা ইন্টারেস্টিং পার্ট হয়েছে স্বামী অ্যান্ড ফ্রেন্ডস এর মধ্যে, সেটা হচ্ছে যে অ্যাজ আ স্কুল স্টোরি it partly refers to the earlier school stories of England. মানে ওই একটা গ্রোথ আছে, অফকোর্স স্বামীর একটা নিজস্ব ক্যারেক্টার গ্রোথ আছে ফ্রম
the first time that we encounter Swami Monday morning, তারপর রাজম মানির সাথে কি বলে সোমু শঙ্কর ওদের সাথে ঝামেলা, তারপরে বিভিন্ন এনকাউন্টার্স, ওই কোচম্যানের ছেলের সাথে প্রবলেমস, ভয়, তারপরে ওর এমসিসি, তারপরে পালিয়ে যাওয়া, তারপরে রেস্কিউ হওয়া, ফেরত আসা। অবভিয়াসলি ওর একটা গ্রোথ আছে, বাট এট দ্য সেম টাইম each of these chapters also constitute shorter stories with their own climax, with their own narrative structure. মানে এটা অন্তত আমি বিশ্বাস করি, মানে আমার পড়ে এটা মনে হয়েছে, মানে তোমরা অবভিয়াসলি ডিসএগ্রি করতেই পারো, বাট এটা আমার অ্যাটলিস্ট পড়ে মনে হয়েছে যে ইট ক্যান বি read both as a novel as well as a series of short stories, right? So it does not follow the same stereotypes, it brings on a bunch of new stereotypes. Last point যেটা আমি বলবো সেটা হচ্ছে the idea of mischief. এটা mischief is something that is personally very interesting to me. আমি যখন কাজ শুরু করেছিলাম, মানে আমার পিএইচডি প্রপোজালের নাম ছিল tracing the naughty children of Bangla children's literature. আমরা মিসচিফকে কিরকম ভাবে ক্যাটাগরাইজ করি? মিসচিফ ইজ নট জাস্ট দুষ্টুমি is obviously one type of mischief, কিন্তু তার সাথে দুরন্তপনা is also one type of mischief. কোনো সিরিয়াস রুল ব্রেক করা is also one type of mischief. কোনো criminal activity is also one type of mischief. Criminal activity in the sense যে স্বামী যেটা ওই জানলায় কাঁচ ভেঙেছিল, that is actually a criminal activity. Mischief is also পড়াশোনা না করা, অবাধ্যতা ইজ অলসো মিসচিফ, যেটা কিন্তু অবাধ্যতার সাথে সাথে ওর থট প্রসেসে পড়াশোনা সম্বন্ধে ওর কি ধারণা, জিওগ্রাফি বা অঙ্ক সম্বন্ধে ওর কি ধারণা, সেগুলো দোজ আর ভেরি ইন্টারেস্টিং থট প্রসেসেস, অ্যান্ড দিজ আর অল ভেরি কমিক এপিসোডস। যখনই স্বামী বা স্বামীর বন্ধুরা কিছু দুষ্টুমি করছে, আমাদের খুব হাসি পাচ্ছে, কিন্তু সেই হাসিটা, সেই কমেডিটা is not মানে it should not be dismissed as a trivial narrative element. মানে সেটাকে আমরা অগ্রাহ্য করতে পারি না। সেই প্রত্যেকটা কমেডিক স্ট্রাকচারের মধ্যে কিন্তু কিছু ইম্পর্টেন্ট কথা, কিছু ইম্পর্টেন্ট জিনিস বলা যেতে পারে, এবং সেগুলো নিয়েও আমি ওভার দ্য কোর্স অফ দ্য টেক্সট আমি ডিসকাস করব, রাইট? তো প্রথমটা তো খুবই ছোট টেক্সটের ইয়েতে। ঠিক আছে, যদি কেউ প্রথমটা আর সেকেন্ডটা যদি কেউ পড়তে চাও তাহলে পড়তে পারো। আচ্ছা তিতাস, আই এম সরি টু ইন্টারাপ্ট। ব্যাপারটা হলো যে তোমার কিন্তু আমরা শুধু ফার্স্ট স্লাইডটাই দেখতে পাচ্ছি। ও আচ্ছা, মানে স্লাইডটা চেঞ্জ করতে হবে এবার। ও স্লাইডটা চেঞ্জ করেনি? আচ্ছা, এবার দেখা যাচ্ছে? হ্যাঁ, এবারে আমরা দ্বিতীয় স্লাইডটি দেখতে পাচ্ছি। ও, এগুলো তো আমি আচ্ছা, আমি সেটাই একটু ভাবছিলাম যে মানে আমি বলবো কিনা। যাই হোক, আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি স্লাইডটা আমি ইমেলও পাঠিয়ে দেবো, স্লাইডগুলো এগুলো আমি। থ্যাংক ইউ। যাই হোক, তো ওই কি বলে ওটাকে প্রেজেন্ট করার পরে ইয়ে হয়ে গেছিল, আসছে। আচ্ছা ঋতুশ্রী, তুমি কি একটু পড়তে পারবে প্রথম যে প্যারাগ্রাফটি? প্রথম প্যারাগ্রাফটি তুমি পড়তে বললে বোধহয় তিতাস। হ্যাঁ, প্রথমটা। ঋতুশ্রী, হ্যাঁ ঋতুশ্রী, তুমি কি একটু পড়তে পারবে, নাকি তোমার ওখানে কোনো ইন্টারনেট কানেকশনের অসুবিধা হচ্ছে? ও সরি, আমি কি পড়বো? হ্যাঁ তন্ময়, ঋতুশ্রী, ইটস ফাইন, আই এম রিয়েলি সরি, আমি জানতাম না। তুমি আপাতত শোনো, মানে তুমি শুনছো, এটাও অনেক কিছু আমাদের কাছে। আপাতত তুমি মিউট করে নাও প্লিজ। ঋতুশ্রী, তুমি কাইন্ডলি একটু মিউট করে নাও। তন্ময়, প্লিজ গো অ্যাহেড। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার আমি যেটা পড়বো সেটা আসলে ম্যামের যে স্লাইডটা দেখতে মিলছে স্যার, সেখান থেকে পড়বো কি? হ্যাঁ, ওখান থেকে। তিতাস, তুমি কাইন্ডলি একটু কোন প্যারাগ্রাফ সেটা বলে দাও। এইটা, এই প্রথমটা 1 বলে যেটা লেখা আছে। হ্যাঁ, ওকে, প্লিজ ক্যারি অন। The teacher was intolerable. Today Swaminathan's blood boiled. He got up and asked,
If he did not, why was he crucified? The teacher told him that he might come to him at the end of the period and learn it in private. Emboldened by this mild reply, Swaminathan put to him another question. If he was God, why did he cat flesh and fish and drink wine? As a Brahmin boy, it was inconceivable to him that a god should be a non-vegetarian. In answer to his avenger, left his seat, advanced slowly towards Swaminathan and tried to wrench his left arm off. হ্যাঁ, তো খুবই একটা মানে কিছু মানে স্ক্রিনে হয়তো একটু অসুবিধাও হতে পারে, বাট হ্যাঁ থ্যাংক ইউ, স্ক্রিনে অসুবিধা হচ্ছে আর কি। থ্যাংক ইউ তন্ময়। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি এমনি এখানে বাকি যারা লগ ইন করে আছেন তারাও কেউ যদি ভলেন্টিয়ারিং করতে চান, দে আর মোস্ট ওয়েলকাম। যাই হোক, তিতাস, আই থিংক ইউ শুড ক্যারি অন উইথ দ্য ডিসকাশন। ওকে, থ্যাংক ইউ। খুবই একটা চিরপরিচিত একটা স্কুলের দৃশ্য, মানে টিচারের সাথে ঝামেলা হয়েছে এবং ঝামেলা হতে হতে স্বামীনাথন আর মানে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তারপরে একটা কিছু বলে দিয়েছে, তাই তো। কিন্তু যেটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এটাকে আমরা মানে পুরো সিনটাকে একটা সিম্বলিক হিসেবে পড়তে পারি। আমরা বলতে পারি যে এবেনেজার যে ওর টিচার আছে, সে টিচার হচ্ছে একজন কলোনিয়াল রিপ্রেজেন্টেটিভ। সে জিসাসের কথা বলছিল, সে জিসাস কত ভালো সেটা নিয়ে কথা বলছিল। সরি, নট জাস্ট এ কলোনিয়াল রিপ্রেজেন্টেটিভ বাট এ মিশনারি, মানে সিম্বল হিসেবে হি ইজ আ মিশনারি। আর স্বামীনাথন হচ্ছে ব্রাহ্মণের ছেলে, সে তার কাছে পুরো ব্যাপারটা মানে রিলিজিয়ানের ব্যাপারটা খুবই কনফিউজিং। যে জিসাসের কথা যখন বলছে, জিসাস মাংস খাচ্ছে, জিসাস অ্যালকোহল ড্রিঙ্ক করছে, কিন্তু ব্রাহ্মণের ছেলে হয় সেটা ওর কাছে সেটা খুবই কনফিউজিং। ফার্স্ট অফ অল সেটা কনফিউজিং, আর সেকেন্ডলি সেটা হচ্ছে যে একজন টিচার কি করে এরকম ভাবে কথা বলতে পারে ক্লাসে, তাই তো। কিন্তু আমরা যদি এটাকে সিম্বল হিসেবে না দেখি, আমরা যদি মনে না করি যে এটা একটা কলোনিয়াল কনটেক্সটে লেখা হচ্ছে, আমরা যদি জাস্ট মনে করি যে এটা হচ্ছে যে কোনো স্কুলের একটা দৃশ্য, যে কোনো স্কুলের একটা দৃশ্য, তাহলে তোমরা মনে করো যে এটা কিন্তু খুব চিরপরিচিত একটা সিন। যে একজন টিচার, তার একটা ওপিনিয়ন আছে, কোনো একটা কিছু সম্বন্ধে একটা ওপিনিয়ন আছে, সে কিন্তু জানে না তার স্টুডেন্টদের সেই সম্বন্ধে কি ওপিনিয়ন থাকতে পারে, এবং সে জানার চেষ্টাও করছে না। সে নিজের মতো পড়িয়ে যাচ্ছে। সেই ওপিনিয়ন গুলো রীতিমতো স্ট্রং, সেই ওপিনিয়ন গুলো হয়তো প্রচন্ড কন্ট্রোভার্সিয়াল, কিন্তু সে মানে হি ইজ নট কনসার্নড অ্যাবাউট হোয়াট হিজ স্টুডেন্টস ওয়ান্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট। তো যখন সেই কোনো স্টুডেন্ট যদি তার ক্লাসে রিয়াক্ট করছে, তখন টিচার মনে করছে যে সেটা ইজ জাস্ট মানে একটা ঔদ্ধত্য একটা সে দেখিয়েছে, এবং তার রেসপন্স হচ্ছে, এবেনেজারের রেসপন্স হচ্ছে যে সে উঠে এসে জাস্ট স্বামীনাথনের কান ধরে টেনে নিচ্ছে, মানে তাকে পানিশ করছে। এটা কিন্তু মানে যদি আমরা কলোনিয়াল কনটেক্সটে হিস্টোরিক্যাল ডিটেলস গুলো যদি ফর আ মোমেন্ট যদি আমরা ভুলে যাই, এবং শুধু যদি দেখি একটা ন্যারেটিভ হিসেবে, মানে একটা চিলড্রেন্স লিটারেচার ন্যারেটিভ হিসেবে, একটা স্কুল স্টোরি ন্যারেটিভ হিসেবে, তাহলে কিন্তু এটা যে কোনো স্কুলের একটা খুব চিরপরিচিত দৃশ্য, তাই তো। একজন টিচার এবং স্টুডেন্টের মধ্যে কনফ্লিক্ট, একজন টিচার এবং স্টুডেন্টের মধ্যে মানে টিচারের ইনটলারেন্স টুয়ার্ডস স্টুডেন্টস ওপিনিয়ন্স, মানে টিচার যে সে অথরিটি মেনটেন করার জন্য ক্লাসে আছে। ইটস ইমম্যাটেরিয়াল সে কি পড়াচ্ছে, ইটস ইমম্যাটেরিয়াল সেই পড়ানোটা কন্ট্রোভার্সিয়াল কিনা, ইমম্যাটেরিয়াল সেটার কোনো মানে ডিফারেন্ট তার কোনো ইন্টারপ্রিটেশনস থাকতে পারে কিনা। দ্য অথরিটি অফ দ্য টিচার হিয়ার ইজ দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেই অথরিটিটা যেই মুহূর্তে আন্ডারমাইন করা হচ্ছে, তখন টিচার প্রচন্ড রেগে গিয়ে জাস্ট তাকে পানিশ করছে। সেকেন্ড যে প্যাসেজটা আছে সেটা আমি পড়তে বলছি না, ওটা খুব সিম্পল একটা প্যাসেজ। শুধু আমি কয়েকটা জিনিস জাস্ট এখানে ইয়ে করতে চাই, মানে জাস্ট দেখিয়ে দিতে চাই। সেটা হচ্ছে এটা চ্যাপ্টার 4 থেকে, এটা যখন স্বামীনাথন আই থিঙ্ক এটা টেল বলে যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারটা থেকে, স্বামীনাথনের
response or Swaminathan's opinion towards junior classes, especially infant standards, মানে নার্সারির যে বাচ্চা তাদের সম্বন্ধে। এবার স্বামীনাথন তো কোনটা ক্লাস 6 বা 7 এ ছিল হয়তো, মানে মিডল স্কুল। To Swaminathan, who did not really stand over 4 feet, the children of the infant standard seems ridiculously tiny. He felt vastly superior and old. He was filled with contempt when he saw them dabbling in wet clay, trying to shape models. It seemed such a meaningless thing to do at school. Why did they come all the way to a school to do this sort of thing? Schools were meant for more serious things like geography, arithmetic, Bible, and English. In one room, he found all the children engaged in repeating simultaneously the first 2 letters of the Tamil alphabet. He covered his ears and wondered how the teacher was able to stand it. যেটা আমি আগে বলছিলাম একটা স্কুল স্টোরি জনরার মধ্যে, যে sometimes the difference between junior and senior students becomes an important plot point, সেটা কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে যদিও সেরকম ভাবে মানে ডিরেক্টলি ওরকম কোনো কনফ্লিক্ট দেখানো হয়নি, ডিরেক্টলি সেই হায়ারার্কিটা দেখানো হয়নি, কিন্তু এখানে স্বামীনাথনের নিজস্ব থট প্রসেসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হি হোল্ডস হিমসেলফ ইন আ হায়ার স্ট্যান্ডার্ড দ্যান দ্য টাইনি কিডস। আর ওর একটা মানে অদ্ভুত ওপিনিয়ন আছে, মানে সেই ওপিনিয়নটা ইজ লাইক ও ইমিটেট করার চেষ্টা করছে, একজন অ্যাডাল্ট কি ফিল করে সেটাও ইমিটেট করার চেষ্টা করছে, কিন্তু সেটাও পারছে না। মানে ওর মনে হচ্ছে ও প্রচন্ডই বড়, এদের থেকে, এই বাচ্চাদের থেকে ও প্রচন্ডই বড়, রাইট? ইম্পর্টেন্ট প্লট পয়েন্ট। এইটা থার্ড যে প্যাসেজটা আছে এটা বেশ বড়, এটা আমি পুরোটা পড়তে বলবো না। যদি কেউ ভলেন্টিয়ার করো তাহলে আমি আচ্ছা অ্যাকচুয়ালি ভলেন্টিয়ার করো না, পরের দিকে অনেক পড়ার জায়গা আছে। আমি জাস্ট কনটেক্সটটা জাস্ট রিমাইন্ড করব। এটা হচ্ছে চ্যাপ্টার 12 এ আফটার স্বামীনাথন হ্যাজ ব্রোকেন দ্য পেনস অফ দ্য উইন্ডোজ। এটা হচ্ছে যখন হেডমাস্টার পরের দিন ক্লাসে এসে মানে জিজ্ঞাসাবাদ করছে যে কে কোথায় ছিল। যদি তোমরা এখানে দেখো যে প্রথমে the headmaster surveyed the class for a few minutes and asked, are you not ashamed to come and sit here after what you did yesterday? তারপরে উনি জিজ্ঞেস করছেন যে কার কি এক্সকিউজ আছে, কেন তারা এটা করেছিল, তারা এবং সবাই এটা বলার চেষ্টা করছে যে তারা প্রেজেন্ট ছিল না ক্লাসে। One said that he had an attack of headache and therefore could not come to school. He was asked to bring a medical certificate. The second said that while he had been coming to the school on the previous day, someone had told him that there would be no school and he had gone back home. বিভিন্ন রকমের এক্সকিউজ সবাই আর কি মানে ভাবার চেষ্টা করছে, মানে অন দ্য স্পট এক্সকিউজ ভাবছে। Headmaster replied that if he was going to listen to every loafer who said there would be no school, he deserved to be flogged. Anyway, why did he not come to the school and verify? No answer. The punishment was pronounced: 10 days attendance cancelled, 2 rupees fine, and whole day to be spent on the desk. The third said that he had an attack of headache. The fourth said that he had a stomachache. The fifth said that his grandmother died suddenly just as he was starting for the school. The headmaster asked him if he could bring a letter from his father. No, he had no father. Who was his guardian? His grandmother. But the grandmother was dead. No, it was another grandmother. So এটা হচ্ছে একটা মানে এন্ডলেস লুপ অফ মিথ্যে কথার মধ্যে জড়িয়ে গেছে। মানে একটা মিথ্যে কথা বলতে গিয়ে সেটাকে আর সামলাতে না পারে এন্ডলেসলি জড়িয়ে গেছে। আগেন মানে খুব ফানি একটা সিকোয়েন্স, মানে হেডমাস্টার ইন্টারোগেট করছে কেন স্কুলে আসনি, এবং খুব ফানি একটা সিকোয়েন্সে ব্যাপারটা রোল আউট করছে, ব্যাপারটা প্যান আউট করছে। তো আমি যেটা মনে করি যে অ্যাজ অ্যান অ্যাডাল্ট when we are reading this kind of humor is funny. এই কমেডিটা আমাদের কাছে খুব খুব হাসির, তার কারণ শুধুমাত্র এটা নয় যে এটা খুব বোকা বোকা, মানে অবভিয়াসলি মানে যে এই লাস্ট বাচ্চাটা যে বলছে যে ওর গার্ডিয়ান গ্র্যান্ডমাদার বাবার থেকে চিঠি আনেনি কারণ বাবা নেই, তাহলে গার্ডিয়ানকে ওর তাহলে সেও গ্র্যান্ডমাদার, কিন্তু গ্র্যান্ডমাদার তো মারা গেছে, তাহলে অন্য একজন গ্র্যান্ডমাদার। তারপরে ওকে জিজ্ঞেস করা হয়েছে তুমি কি নেবার্স থেকে চিঠি আনতে পারো, তখন বলেছে none of the neighbors could read or write because he lived in more illiterate parts of Element Street.
Then the headmaster offered to send a teacher to this illiterate locality to make certain from the boy's neighbors if the death of the grandmother was a fact. Right? A pause, some perspiration. এটা কিন্তু আমরা বুঝতে পারছি পুরোপুরি যে এটা পুরোপুরি ডাহা মিথ্যে কথা বলছে বাচ্চাটা, এবং মানে একটা মিথ্যে বলতে গিয়ে নানা রকম মিথ্যের এর মধ্যে জড়িয়ে গেছে। খুবই বোকা বোকা একটা জিনিস, কিন্তু আমাদের হাসি পাচ্ছে সেটা কি শুধু বোকা বোকা সিকোয়েন্স তার জন্য হাসি পাচ্ছে, নাকি এর মধ্যে কোন রকম একটা নস্টালজিয়া আছে? এই পার্টিকুলার সিনটার মধ্যে কোন রকম একটা স্কুলের প্রতি একটা নস্টালজিয়া আছে, স্কুলে কিরকম ভাবে আমরা বিহেভ করতাম সেইটার একটা নস্টালজিয়া আছে, রাইট? সেই নস্টালজিয়াটা আছে বলে হয়তো এই হিউমারটা এখানে স্টিক করছে, রাইট? মুভিং অন, টাইম অ্যাকচুয়ালি আমি অনেকটাই সময় নিয়েছি দেখতে পাচ্ছি। আমি বয়েজ গ্রুপ নিয়ে খুব একটা বেশি বলবো না, জাস্ট এইটুকুই বলবো যে আমরা যদি বয়েজ গ্রুপ হিসেবে এই ন্যারেটিভটাকে দেখি, মানে স্কুল স্টোরি হলো, স্কুল স্টোরি জনরা, স্কুল স্টোরি স্টিরিওটাইপস হলো, স্কুল স্টোরিজ প্লট পয়েন্টস হলো, হিউমার হলো, কিন্তু তার বাইরেও যদি আমরা বয়েজ গ্রুপ হিসেবে দেখি তাহলে আমি বলবো যে বয়েজ গ্রুপ হিসেবে এই ন্যারেটিভটার কিন্তু অনেক বেশি কমপ্লেক্সিটি আছে, যেটা অ্যাজ এ স্কুল স্টোরি সেটা কম আছে। কেন আমি বলছি, কারণ স্বামীর সাথে রাজম মানির যে সম্পর্ক এবং সেটা চেঞ্জিং যে সম্পর্ক, স্বামীর সাথে শঙ্কর, পি, তারপরে সোমু, ওদের যে সম্পর্ক, সেটার যে চেঞ্জিং প্যাটার্নস, তার মধ্যে কিন্তু একটা পাওয়ার ডাইনামিক্স এর ব্যাপার আছে, স্পেশালি when it concerns রাজম কিন্তু হ্যাঁ, রাজম একজন মানে বিউরোক্রেটিক পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছেলে, তার জন্য ওর একটা স্টেটাস আছে, ওর একটা সোসাইটি স্টেটাস আছে, কিন্তু উইদিন দ্য চিলড্রেন্স গ্রুপ, উইদিন দ্য বয়েজ গ্রুপ, সেই স্টেটাসটা কিন্তু বাচ্চা হিসাবে ওরা জানে, কিন্তু নট অ্যাজ আ স্টেটাস, নট অ্যাজ আ বিউরোক্রেটিক স্টেটাস, নট অ্যাজ আ নট অ্যাজ আ বিউরোক্রেটিক স্টেটাস, নট অ্যাজ অ্যান অফিসিয়াল স্টেটাস। ওদের কাছে স্টেটাস কেন? কারণ রাজমের বাড়িতে সার্ভেন্ট আছে, রাজাম সেই সার্ভেন্টকে কমান্ড করতে পারে। সেকেন্ড, রাজামের কাছে অনেক জিনিস আছে, রাজাম ওদেরকে গিফট দিতে পারে। তো খুব লিটারাল লেভেলে রাজামের অনেক জিনিসপত্র আছে, তাই জন্য রাজাম is of a higher status than they are. So there is a power dynamics in the group. ফ্রেন্ডশিপ প্যাটার্ন অনেক কিছু চেঞ্জ করছে, স্পেশালি শেষের দিকে যখন এমসিসি নিয়ে যখন স্বামী পালিয়ে যাচ্ছে, এমসিসি কে ওরকম ভাবে পুরো ডুবিয়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, তখন রাজামের সাথে ওর যে অভিমানের যে সম্পর্ক হচ্ছে, এবং আলটিমেটলি ও রাজামকে অ্যাকচুয়ালি মানে রাজাম যখন চলে যাচ্ছে সেই দিন কেউ জানতে পারছে যে রাজাম চলে যাচ্ছে। তো there is a lot of intense emotions there as well. আর ভায়োলেন্স এন্ড ক্রুয়েলটি তো অবভিয়াসলি আছে। There are very warm moments, but there are also very violent moments, especially যখন ও যখন বুলিড হচ্ছে, প্রথমে ওই টেল বলে যে চ্যাপ্টারটাতে যখন ও বুলিড হচ্ছে বন্ধুদের দ্বারা, that's a very cruel chapter actually. I mean, it's a very funny chapter, but it's also a very cruel chapter if you think about it ওর পার্সপেক্টিভ থেকে, স্বামীর পার্সপেক্টিভ থেকে। আচ্ছা, যেটা is a more important aspect of শিশু সাহিত্য, that the child is a thinking subject, এইটা নিয়ে আমি একটা কথা বলি। সেটা হচ্ছে যে চাইল্ড thinks very independently, মানে there is agency in the child's thought। যখন শিশু সাহিত্যে শিশু চরিত্ররা ভাবছে, সেই থট গুলো কিন্তু দে আর নাইদার ইললজিক্যাল নর আনইম্পর্টেন্ট নর সিম্পলিস্টিক। এগুলো কিন্তু ধরা হয়, এগুলো হয়ে থাকে, কিন্তু যে কোনো শিশু সাহিত্য যারা সিরিয়াসলি পড়ে তারা জানবে যে শিশুর থট প্রসেস যখন দেখানো হচ্ছে, সেই থট প্রসেস কিন্তু একেবারেই ইললজিক্যাল নয়, একেবারেই আনইম্পর্টেন্ট নয়, এবং সিম্পলিস্টিক তো নয়। সেই সম্বন্ধে একটা কোট আমি অনেক জায়গায় বলে থাকি, এটা আমার খুব ফেভারিট একটা কনসেপ্চুয়াল, সেটা আমি বলি। ওয়াল্টার বেঞ্জামিন ওল্ড ফরগটেন চিলড্রেন্স বুকস বলে একটা এসেতে উনি লিখেছিলেন যে যখন এটা প্যারাফ্রেজ করা, দিস ইজ নট দি এক্সাক্ট কোট, when children read they are often interested in the fragments and pieces of a text, much like how they are attracted to waste in a construction site.
they are more interested in places and things that are being worked on or can be worked on, because these places and objects allow them to play with them. The finished product, the predefined moral lesson of a story, has nothing left to play with. মানে বেঞ্জামিন বলছে, বেঞ্জামিন এটা ফেরি টেলস সম্বন্ধে লিখেছিল, অনেক অবভিয়াসলি 1920s এ, তো সেটা থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার এই থটসটা খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর লাগে, যে একটা বাচ্চার কাছে কি জিনিস ইন্টারেস্টিং লাগে। তুমি দেখবে যখন অনেক সময় তোমরা যদি বাচ্চাদের নোটিস করো, ভাই বোন আছে বা বোনপো বোনঝি, ভাইপো ভাইজি আছে, তাদের যদি নোটিস করো তারা যখন বড় হচ্ছে, একটা বাচ্চা কিন্তু সবসময় ইন্টারেস্টেড হবে একটা ভাঙা বোতলের খাপ, একটা ময়লা পড়ে আছে সেটা নিয়ে, ফেলে দেওয়া জিনিস সেটা নিয়ে খেলছে। মানে যে জিনিসটা নিয়ে পাজল দেখবে বাচ্চাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা খেলার জিনিস হয়, মানে যে জিনিসটা অ্যাকচুয়ালি সেটা দিয়ে কিছু, মানে সেটা দিয়ে চেঞ্জ করা যায়, সেটা দিয়ে ইনোভেট করা যায়, সেই জিনিসটাতে একটা বাচ্চার অনেক বেশি ইন্টারেস্ট থাকে সবসময়। সেই জিনিসটাকে যদি কিছু চেঞ্জ না করা যায়, সেটা যদি একটা ভীষণ ফ্যান্সি একটা ব্যাটারি অপারেটেড গাড়ি হয়, হয়তো একটা বাচ্চা প্রেফার করবে সেটা, কিন্তু the kid will lose interest in that very fancy, very battery operated car, কারণ সেটা তো কিছু করতে পারছে না, সেটা তো অলরেডি প্রচন্ড ভাবে মানে একটা ফিনিশড একটা প্রোডাক্ট, তো সেটা নিয়ে ও কিছু করতে পারছে না। ঠিক সেরকম ভাবে যখন বাচ্চারা কিছু একটা বই পড়ে, তুমি যদি একটা বাচ্চাকে বলে দাও যে হ্যাঁ এই বইটা থেকে আমরা লেসন নিয়ে যাব, একটা মেসেজ নিয়ে যাব যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি বাচ্চাটাকে প্রথমেই বলে দিলে যে এই গল্পটার মধ্যে মেইন লেসন হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তুমি এইভাবেই এটাকে পড়বে। কিন্তু সেই গল্পের মধ্যে তো একটা গল্প, যে কোনো গল্প, তার মধ্যে তো শুধু লেসন নয়, তার মধ্যে more interesting things are the plots, the more interesting things are the characters, the more interesting things are the setting, dialogue, এগুলো অনেক বেশি ইন্টারেস্টিং, কারণ এগুলো দিয়ে অনেক ভাবার জায়গা থাকে। তো মানে ওই দেখবে ছোটদের লেখা অনেক বই থাকে, মরাল ফেবলস ফর চিলড্রেন, আমারও আছে, আমারও বাড়িতে আছে, সেইগুলো কিন্তু একটা বাচ্চা খুব একটা বেশি ইন্টারেস্টেড হয় না, দেন যদি ওই একই গল্পগুলো, যদি মরাল লেসন্স গুলো বাদ দিয়ে তুমি একটা বাচ্চাকে পড়তে দাও, তাহলে তারা অনেক বেশি, হ্যাঁ একটা টকিং অ্যানিমাল, তারা অনেক বেশি ইন্টারেস্টেড হবে। সো দ্য কি পয়েন্ট টু টেক অ্যাওয়ে ফ্রম দিস কনসেপ্ট ইজ দ্যাট যখন একটা জিনিসকে আমি অলরেডি ফিনিশ প্রোডাক্ট হিসাবে দিচ্ছি বাচ্চার কাছে, সেই বাচ্চা সেটা নিয়ে খুব একটা বেশি ইন্টারেস্টেড হবে না। যখন আমি বলে দিচ্ছি একটা বাচ্চাকে যে তোমার গোল হচ্ছে, তোমার এই অঙ্কটা থেকে বা এই জিওগ্রাফি লেসনটা থেকে তোমার গোল হচ্ছে এই জিনিসটা 1 2 3, তাহলে সে বাচ্চাটা সেই লেসনটাতে খুব একটা ইন্টারেস্টেড হবে না। কিন্তু যদি তাকে এমনি দিয়ে দেওয়া হয় একটা জিনিস, একটা ম্যাপ দেখিয়ে দেওয়া হয় এবং জাস্ট বলা হয় যে এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ, দ্যাটস ইট, আর কিছু দেওয়া নেই, জাস্ট কয়েকটা লাইন দেওয়া আছে, তাহলে কিন্তু ইন জেনারেল একটা বাচ্চা অনেক বেশি এটাতে ইন্টারেস্টেড হবে, কারণ সেটা সে নিজে বুঝতে, মানে ইমাজিন করতে এবং বুঝতে তার অনেক বেশি ইন্টারেস্ট জাগবে, এবং যেটাই আমরা দেখছি স্বামীনাথনের সাথে হচ্ছে। একজন প্লিজ এই ফার্স্টটা পড়ে দাও আমাকে, ভলান্টিয়ার করে। আচ্ছা, শ্রীময়ী দাশগুপ্ত বলেছেন যে উনি পড়ে দিতে পারবেন, সো আই রিকোয়েস্ট হার। ওকে। Okay. He sat at his table and took out his atlas. শুনতে পাচ্ছে সবাই আমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। He opened the political map of Europe and sat gazing at it. It puzzled him how people managed to live in such a crooked country as Europe. He wondered what the shape of the people might be, who lived in places where the outline narrowed as in a cape, and how they managed to escape being strangled by the contour of their land. And then another favorite problem began to tease him. How did those map makers find out what the shape of a country was? How did they find out that Europe was like a camel's head? Probably they stood on high towers and copied what they saw below. He wondered if he would be able to see India as it looked in the map if he stood on the top of the town hall. He had never been there, nor did he ever wish to go there. Though he was incredulous,
tailor Ranga persistently informed him that there was a torture chamber in the top story of the town hall to which Pathans decoyed young people. Thank you, Srimoydi. As I was saying, if we go back to this slide, কোনোভাবেই কিন্তু এই থট প্রসেসটা ইললজিক্যাল নয়। অন দি আদার হ্যান্ড ইটস এ ভেরি লজিক্যাল থট প্রসেস। ওকে কেউ কোনোদিন বলেনি যে একটা ম্যাপ তৈরি করার সময় ম্যাপ মেকাররা কোথায় দাঁড়িয়ে সেই ম্যাপটা তৈরি করে। তো ওর মাথায় যে এই প্রশ্নটা এসেছে, দ্যাটস এ ভেরি ক্রিটিক্যাল পয়েন্ট in a child's thinking. So it's a very logical way of thinking. এখানে practical impractical থিঙ্কিং এর এখানে প্রশ্নই আসে না। এখানে আমরা বলতে পারি যে ওর যে গোলটা ছিল যে ওকে ম্যাপ পয়েন্টিং করতে হবে, ওকে জিওগ্রাফি লেসনটা কমপ্লিট করতে পারে, সেই গোলটাও কমপ্লিট করেনি। দ্যাটস দ্য অনলি থিং উই ক্যান সে about this passage. কিন্তু ওর থিঙ্কিংটা ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্রিটিক্যাল, ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি ক্রিয়েটিভ। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইটস অলসো ভেরি ইট ইজ অলসো ভেরি কমপ্লেক্স। ও এখান থেকে ও ম্যাপের কথা বলছিল, ম্যাপের কথা ভাবছিল, ও ভাবছিল যে কিভাবে ম্যাপ বানানো হয়, সেখান থেকেও হঠাৎ করে টাউন হলের কথা ভাবতে শুরু করলো, এবং টাউন হলে ওকে যে টর্চার চেম্বারের ভয় দেখানো হয়েছিল, যেখানে পাঠানস ডিকয়েড ইয়াং পিপল, সেটা ওর মাথায় হলো। ইটস এ ভেরি মিয়ান্ডারিং থট প্রসেস। it involves so many things. ওর একটা ক্রিয়েটিভ ইমাজিনেশন আছে, ওর একটা আর্টিস্টিক ইমাজিনেশন আছে, শেপ অফ দ্য পিপল মাইট বি, কারণ ও তো ম্যাপটাকে ভীষণ ট্যাঞ্জিবলি ভাবছে। ও অ্যাসোসিয়েট করছে না যে একটা ম্যাপটা হচ্ছে একটা প্রচ্ছদ, একটা নকশা, সেইভাবে অ্যাসোসিয়েট করছে না। ও অ্যাসোসিয়েট করছে যে এটাই হচ্ছে খুব ট্যাঞ্জেবল, একটা টেবিলের যেরকম এজ থাকে, ও ম্যাপের এজটাকে ও সেরকম ভাবেই ভাবছে যে এটাই হচ্ছে ল্যান্ডের এজ। এরকমই এরকম ভাবেই আর কি, এরকম ভাবেই ইউরোপের এরকম ক্রুকেড আর কি, সাইডের দিকটা এরকম ব্যাঁকা তেরা। তো ও ভাবছে যে এরকম যদি ন্যারো হয়ে যায় তাহলে ওখানে মানুষরা থাকছে কি করে, তাহলে কি একের উপর একজন থাকছে, তাহলে তারা একটা পুরো কান্ট্রিটাই কি একটা গলির মতো সরু, সেটাই ও ভাবছে। ও ভীষণই আক্ষরিক অর্থে ম্যাপটাকে ভাবছেন। দ্যাটস আ ভেরি ক্রিটিক্যাল এন্ড আ ক্রিয়েটিভ ওয়ে অফ থিঙ্কিং অ্যাবাউট আ ম্যাপ। এবং তার সাথে ও যা শুনেছে একটা টর্চার চেম্বার সম্বন্ধে টাউন হলে, সেটা গিয়ে ওর মাথার মধ্যে একরকম একটা গোলক ধারার মতো হয়ে যাচ্ছে। সো ইটস ভেরি ইন্টারেস্টিং হাউ দ্য চাইল্ডস থিঙ্কিং ইজ পোর্ট্রেড ইন দিস প্যাসেজ। আরো একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, যখন ওকে এই অঙ্ক, ওর বাবা ওকে অঙ্ক করাচ্ছে, আর ওই ম্যাঙ্গোজ রাইপ কিনা সেটা নিয়েও কথা বলছে, তখন ওর ও বারবার ওর বাবাকে এটা প্রশ্ন করার চেষ্টা করছে, যে ওর বাবা ওকে জিজ্ঞেস করছে একটা ইউনিটারি মেথডের অঙ্ক, যে আমি যদি এত টাকায় এতগুলো ম্যাঙ্গো পাই তাহলে আমি আর এত টাকায় কতগুলো ম্যাঙ্গো পাবো, এরকম একটা কিছু ছিল। কিন্তু ও কিন্তু খুব প্র্যাকটিক্যালি ভাবছে, ও কিন্তু খুব রিয়েল লাইফ থিঙ্কিং করছে। ও খালি বাবাকে জিজ্ঞেস করার চেষ্টা করছে যে ম্যাঙ্গো গুলো কি পাকা ছিল নাকি কাঁচা ছিল, কারণ তাহলে তো ইন আ রিয়েল লাইফ সিচুয়েশন তাহলে তো দ্য প্রাইস উইল ভ্যারি, তাই তো। তো দিজ আর ভেরি ইম্পর্টেন্ট প্লট পয়েন্টস ওয়্যার দিজ আর ভেরি হিউমারাস সিচুয়েশন, ভেরি কমিক সিচুয়েশনস। কিন্তু সেই কমেডিটা কিন্তু তুচ্ছ নয়, সেই কমেডিটা কিন্তু কমেডিটাও তুচ্ছ নয়, এবং একটা চাইল্ডস থিঙ্কিং, একটা শিশুর সুলভ ভাবনা চিন্তা, সেটা কিন্তু তুচ্ছ নয়, এবং সেটা কোনোভাবেই সিম্পলিস্টিক নয়। সেটা বরঞ্চ যে গোলটা আছে, সেই গোলটা ইজ আ মাচ মোর সিম্পল থিং টু ডু, বাট দ্য থিঙ্কিং ইজ মাচ মোর কমপ্লেক্স। ওকে, I won't go into this passage. এটাও খুব ইন্টারেস্টিং একটা প্যাসেজ। এটা হচ্ছে যখন ওই বিনস বলে যে কোম্পানিটা ছিল, যেখানে ওরা পাঠিয়েছিল ওই কি বলে ক্রিকেট গিয়ার আনানোর জন্য যে পাঠিয়েছিল, তার যে রিপ্লাইটা এসেছিল ভীষণ একটা জার্গন, একটা অফিসিয়াল বিউরোক্রেটিক ল্যাঙ্গুয়েজে, সেটাকে ডিকোড করার চেষ্টা, এটা খুব ইন্টারেস্টিং। এই প্যাসেজটা পড়ে দেখো, এবং এখানেও তোমরা দেখবে যে এটা প্রচন্ড একটা কমপ্লেক্স এবং কি বলবো ভীষণ লজিক্যাল একটা থিঙ্কিং। ওরা ডিকশনারি ইউজ করছে কিন্তু তাও বুঝতে পারছে না, and like that. The final point that I'm going to talk about in this discussion is the adult as the other.
It's a very important part in children's literature যে adult যে একজন মানে the adult is not the self, the child is the self and the adult is outside the child. তার প্রথম সাব পয়েন্ট হচ্ছে যে বিভিন্ন অ্যাডাল্টদের সাথে স্বামীর বিভিন্ন রিলেশনশিপ, বাবার সাথে ওর একটা অন্যরকম রিলেশনশিপ, বাবা এবং কিছুটা এবং কিছু কিছু ক্রিটিক বিশ্বাস করেন যে যেটা হচ্ছে এটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল, মানে ওর বাবার সাথে যে একটু মানে it's a strange relationship, it's not a relationship of warmth but at the same time it's also not a relationship of মানে ও বাবাকে কিন্তু ভালোবাসে কিন্তু at the same time বাবা is very distant to him, মানে ভয়ও প্রায় প্রচন্ড, এবং সেটা কিছু কিছু ক্রিটিক বিশ্বাস করেন যে সেটা হচ্ছে বায়োগ্রাফিক্যাল। আর কে লক্ষ্মণের অটোবায়োগ্রাফি কিছু পার্ট আমি দেখছিলাম, থ্রু আ কালার্ড গ্লাস অটোবায়োগ্রাফিটার নাম, তো সেখানে বাবার সম্বন্ধে বলেছিল যে বাবা খুব ফ্রাইটেনিং একজন ক্যারেক্টার ছিল, বাট ইউ নিড নট হেট দ্য পারসন ইউ ড্রেড, এটা লক্ষ্মণ বলেছে, মানে ওর ভাই আর কি লিখেছে। গ্র্যান্ডমাদারের সাথে ওর সম্পর্ক কিন্তু অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি ইকুয়াল। গ্র্যান্ডমাদারকে এসে ও রাজামের কথা বলতে পারে, ও নিজের দিনের কথা বলতে পারে এবং নির্দ্বিধায় বলতে পারে, কিন্তু at the same time he also there is some sort of dismissiveness when it comes to the grandmother, মানে ও মাঝে মাঝে ওর মনে হয় যে তো মানে একটা বুড়ি মানুষ কিছুই বুঝতে পারছে না, তো তখন ও রেগেও যায় গ্র্যান্ডমাদারের উপর। সো ইটস আ মাচ মোর ইকুয়াল রিলেশনশিপ। মার সাথে মানে অ্যাটলিস্ট স্বামী অ্যান্ড ফ্রেন্ডসে আমার একটু অদ্ভুত লেগেছে, মানে রাইটার চয়েস অনেক রকম হতেই পারে, কিন্তু এটা আমার একটু অদ্ভুত লেগেছে যে মার সাথে রিলেশনশিপে দের ইজ সাম সর্ট অফ নেগলিজেন্স, যে রাইটার সেটা নিয়ে দেখায়নি আর কি। মানে মার সাথেও খুব খুব কমই এপিসোডস আছে যেখানে মার সম্বন্ধে কথা বলেছে, এবং সেটাও হচ্ছে কিছু একটা আদায় করার জন্য, মানে মাকে ইউজ করেছে as a vehicle to get to father, বা মাকে ইউজ করেছে as like মানে মা কিচেনে আছে, মা রান্না করছে, তো মার সাথে ওই রকম একটা সম্পর্ক, মানে নট আ ভেরি রিয়েল ওয়ার্ম রিলেশনশিপ। that's the first point and the easiest point, যে বিভিন্ন অ্যাডাল্টের সাথে বিভিন্ন রকমের রিলেশনশিপ আছে। সেকেন্ড যে সাব পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে অ্যাডাল্ট যে চরিত্র সে সবসময় ডিস্টেন্ট, সে সবসময় ইয়ের থেকে আলাদা, কি বলে শিশুর থেকে আলাদা, কিন্তু মানে এবং শিশু তাকে ভয় করে, তাকে তার থেকে দূরে থাকার চেষ্টা করে, কিন্তু অলসো দিস অ্যাডাল্ট ক্যারেক্টার সে হতে চায়, মানে তার একটা অ্যাসপিরেশন আছে টু বি দ্য অ্যাডাল্ট ক্যারেক্টার। মানে যেরকম ওই ইনফ্যান্ট স্ট্যান্ডার্ডস এর যখন ওই এক্সাম্পলটা দিচ্ছিলাম যে স্বামী wants to be an adult, মানে স্বামীর কাছে তখন অদ্ভুত লাগছে যে স্কুলে এসে বাচ্চারা এরকম খেলা কেন করছে, স্কুলে এসে তো লোকে মানে স্টুডেন্টরা তো পড়াশোনা ইম্পর্টেন্ট জিনিস করা উচিত, মানে পড়াশোনা করা উচিত, কিন্তু at the same time ও নিজে বাচ্চা এবং ও পড়াশোনা করতে ভালোবাসে না। So at that moment when he is irritated by the kids, by the nursery kids, he is imitating to be an adult, মানে ও একজন প্রাপ্তবয়স্ক নিজেকে ভাবার চেষ্টা করছে। আরেকটা ইম্পর্টেন্ট এক্সাম্পল হচ্ছে রাজামের এক্সাম্পলটা। মনে করো রাজামের বাড়িতে যখন ওরা প্রথম যায় তখন রাজাম কি করে, রাজাম entered, he had known that his friends were waiting for him but he liked to keep them waiting for a few minutes because he had seen his father doing it. So Rajam wants to establish that authority, ওই যে গাম্ভীর্যটা, ওই যে অথরিটিটা, সেইটাকে ও ইমিটেট করার চেষ্টা করছে, কিন্তু ইমিটেট পুরোপুরি করতে পারছে না। এটাই হচ্ছে ট্রিক এখানে, মানে এইখানে যে হিউমারটা হচ্ছে রাজামের সাথে, সেটা হচ্ছে ট্রিকটা হচ্ছে যে ও ইমিটেট করার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি পারছে না। মানে একজন শিশু একজন অ্যাডাল্টকে ইমিটেট করার চেষ্টা করছে কিন্তু কখনোই পুরোপুরি পারছে না, এবং ওই যে মানে পারছে না বলে সেই ফেলিয়ার অফ ইমিটেশনটার জন্যই কিন্তু এখানে হিউমারটা তৈরি হচ্ছে। রেস্ট অফ দ্য প্যাসেজে ওই সিকোয়েন্সটাকে মনে করার চেষ্টা করো যে রাজাম ওদের যে বাড়িতে রান্না করতো
তাকে অর্ডার করছে, মানে বারবার ধরে অর্ডার করছে, গালিগালাজও করছে, বাফুন টাফুন এসব অনেক কিছু বলছে। তারপর বলছে যে বারবার বলছে যে তুমি নিয়ে যাও, তুমি এখানে রাখো, এই করো সেই করো, মানে বেসিক্যালি জাস্ট ওর বন্ধুদের সামনে দেখানোর চেষ্টা করছে যে ওর কত অথরিটি, ও কত অর্ডার করতে পারে চাকর বাকরদের, বাড়ির চাকর বাকরদের, সেটা। কিন্তু আলটিমেটলি কি হচ্ছে, আলটিমেটলি কুক বিকামস ভেরি ইরিটেটেড। কুক তখন ভাবছে যে মানে এত আমি পারবো না, এত পোষাচ্ছে না, বলে জাস্ট খাবারটা নিয়ে চলে যাচ্ছে এবং বলছে যে কাম এন্ড ইট ইন দ্য কিচেন ইফ ইউ ওয়ান্ট ফুড, and went away with it. To Rajam, this was a terrible moment, to be outdone by his servant before his friends. So what is he trying to do? It's a very funny episode. It's a মানে পুরো সিনটা is very comic. কিন্তু why is this comedy funny? The comedy is funny কারণ শিশু যে আছে সে অ্যাডাল্ট হওয়ার চেষ্টা করছে কিন্তু পুরোপুরি হতে পারছে না। That action is failing. একটা মানে কিছু কিছু জোকের দেখবে এরকম ফরম্যাট থাকে, that there is a tension build up and there is a punch line, তাই তো? মানে অনেক জোকের এরকম ফরম্যাট থাকে যে তুমি একটা জোক বলছো, there is a narrative, there is a tension build up and finally there is a punch line and you laugh at the punch line. এখানে পাঞ্চ লাইনটা হচ্ছে এই লাস্ট পার্টটা, যে কাম এন্ড ইট ইন দ্য কিচেন ইফ ইউ ওয়ান্ট ফুড। মানে কুক সেটা বলে ওকে চলে যাচ্ছে, ওকে একদম দাবিয়ে দিয়ে ওর সমস্ত অ্যাসপিরেশনকে ধূলিসাৎ করে দিয়ে জাস্ট বেরিয়ে চলে যাচ্ছে। দ্যাটস দ্য পাঞ্চ লাইন। যদি এই পাঞ্চ লাইনটা না থাকতো, এটা আমার বক্তব্য, সেটা হচ্ছে যে যদি এই পাঞ্চ লাইনটা না থাকতো তাহলে কিন্তু দিস সিন উড নট হ্যাভ বিন ফানি, ইট উড হ্যাভ বিন আ বিট ক্রিপি, মানে ইট উড হ্যাভ বিন আ বিট মানে it would have been quite disturbing to say. তুমি ভাবো যে রাজাম যদি তার মানে একজন ছোট বাচ্চা হিসেবে তার সার্ভেন্টকে এটা বলে যাচ্ছে এবং যথেষ্ট খারাপ ভাষায় ওদেরকে অর্ডার করে যাচ্ছে, সেই টেনশনটা, এটা তো একটা টেনশন বিল্ড হচ্ছে, সেই টেনশনটা যদি একটা পাঞ্চ লাইন দিয়ে না ব্রেক করা হয় তাহলে কিন্তু দিস ইজ অ্যাকচুয়ালি আ ভেরি ডিস্টার্বিং সিন. So the comedy here happens because the child fails to imitate the adult fully. The child tries to but fails to imitate the adult fully, right? So that is the point about the child imitating the adult. The final thing that I'm going to say is the adult perspective in children's literature. মানে একটা মানে এতক্ষণ তো আমরা কি এতক্ষণ পুরো ব্যাপারটা আমি বলছিলাম যে একজন শিশুর পার্সপেক্টিভ থেকে লেখা, একজন শিশুর থট প্রসেস, স্বামীনাথনের নিজস্ব থট, স্বামীনাথনের অ্যাডাল্টদের সাথে সম্পর্ক, স্বামীনাথনের বন্ধুদের সাথে সম্পর্ক, এটসেট্রা, রাইট? একজন বাচ্চা একজন অ্যাডাল্টকে ইমিটেট করছে, এটসেট্রা, এগুলো আমি নিয়ে বলছিলাম, সেটা পুরোটাই এক শিশুর পার্সপেক্টিভ থেকে। এবার আমি বলছি দ্য লাস্ট পয়েন্ট ইজ দ্য অ্যাডাল্ট পার্সপেক্টিভ, মানে একজন অ্যাডাল্ট চরিত্রের পার্সপেক্টিভ। কনসেপচুয়ালি একটা ছোট কথা, ভ্যানেসা জুসেন বলে একজন অ্যান্টওয়ার্পে একজন অধ্যাপক আছেন, উনি 2018-তে একটা বই লিখেছেন অ্যাডাল্টহুড ইন চিলড্রেন্স লিটারেচার বলে। উনি অ্যাডাল্ট পার্সপেক্টিভ ইন চিলড্রেন্স লিটারেচারকে কনসেপচুয়ালাইজ করেছেন, বলছেন যে দ্যাট ইজ লাইক আ ব্লাইন্ড স্পেস অর লাইক অ্যান অফ স্ক্রিন স্পেস। এবং সেটা বোঝানোর জন্য কি বলেছেন, যেরকম একটা উনি এক্সাম্পল নিয়েছেন, একটা ভিজুয়াল এক্সাম্পল নিয়েছেন, যেরকম একটা বাড়ির মধ্যে বাচ্চাগুলো একটা ইয়ের ফুটো দিয়ে, একটা কি বলে চাবির ফুটো দিয়ে অন্য ঘরে দেখছে, নিজেদের ঘর থেকে অন্য ঘরে দেখছে, সে অন্য ঘরে বাবা মা বসে আছে এবং বড়দের কথা ডিসকাশন হচ্ছে। তোমরা মনে করে রাখো আমাদের ছোটবেলায় এটা সবসময় হয়েছে, বাবা মা বলেছে তুই এখন একটু নিজের জায়গায় যাতো বা তুই এখন একটু ঘরের বাইরে যাতো, আমরা এখন বড়দের কথা ডিসকাস করব, কিছু কথা বড়দের কথা। হ্যাঁ, তো সেই বড়দের কথাটা কিন্তু বাচ্চারা কিন্তু বোঝে বড়দের কথাটা কি, কিন্তু পুরোপুরি বোঝে না, কিছু একটা আভাস পায় কিন্তু পুরোপুরি বোঝে না। তো that is represented very well in this picture, in this visual picture where the children are peeping into the adult's room through the keyhole. তো সেটা is like a blind space or an off screen space, ভ্যানেসা জুসেন at least সেটাকে বলে। সেটাকে একটু প্যাচি বা ফ্র্যাগমেন্টেড ভিউ অফ অ্যাডাল্টহুড পাওয়া যায় এবং তার ফলে যেটা হয় কিছু কিছু ন্যারেটর বা ক্যারেক্টারের পয়েন্ট অফ ভিউ থেকে কিছু কিছু গ্যাপ থাকে ন্যারেশনে। কিন্তু
the storyline might depend on the reader's knowledge and understanding to fill this gap. মানে যখন এরকম মানে যখন বলা হচ্ছে যে এটা বড়দের কথা হচ্ছে, তখন যদি আমি অ্যাডাল্ট রিডার হয়ে থাকি তাহলে আমার কিছু কিছু আভাস থাকবে, মানে আমি এক্সপিরিয়েন্স থেকে বুঝতে পারবো, আমার কিছু কিছু আভাস আমি পাবো যে সেটা নিয়ে কি বলা হচ্ছে। সেটা পুরোপুরি সেই উচ্চ জিনিসটাকে আমাকে ডিরেক্টলি বলে না দিলেও আমি বুঝতে পারবো যে তার হয়তো ওই স্ক্রিনের পেছনে কিছু একটা, মানে কি নিয়ে কথা হচ্ছে সেটা আমি বুঝতে পারবো, আমার একটা কিছু আইডিয়া হবে, স্টোরি থেকে কিছু একটা আইডিয়া হবে। So this is the adult perspective is a blind space or like an off-screen space for the child. Usually সেটাই হয়ে থাকে in children's literature, কারণ the entire narrative is written from the perspective of the child. মানে you don't get anything but the child's perspective. You only know what Swaminathan is thinking. মানে তুমি জানো না যে এবেনেজার কি ভাবছে, তুমি জানো না যে হেডমাস্টার কি ভাবছে, তুমি পুরোটাই দেখছো, পুরো জিনিসটাই দেখছো স্বামীনাথনের পার্সপেক্টিভ থেকে। সো এবেনেজারের পার্সপেক্টিভ বা ওর মার পার্সপেক্টিভ বা ওর দিদিমার পার্সপেক্টিভ, মানে থট প্রসেস, সেগুলো দে আর লাইক ব্লাইন্ড স্পেসেস উইদিন দ্য ন্যারেটিভ। বাট there is one chapter in Swami and Friends which is the second last chapter, no, which is the chapter যখন স্বামী বাড়ি থেকে পালিয়ে যায়, that is chapter 16. তখন কিন্তু that entire chapter is written from Swaminathan's father's point of view. এবং তোমরা যদি একটু যদি সিরিয়াসলি পড়ো টেক্সটটা, তাহলে দেখবে যে প্রত্যেকটা চ্যাপ্টারের থেকে কিন্তু এই চ্যাপ্টারের টোনটা এবং the way that the sentences are written, the way that the emotions যেভাবে বলা হয়েছে, স্টাইল অফ রাইটিং কিন্তু আলাদা। কেন আলাদা? পুরো গল্পটার মধ্যে একটা হাস্যরসের একটা মেজাজ আছে, একটা ট্রিভিয়াল একটা মেজাজ আছে, একটা মজার মেজাজ আছে। এই চ্যাপ্টারে কিন্তু সেটা নেই। এই চ্যাপ্টারে কিন্তু অনেক বেশি সিরিয়াস, অনেক বেশি ট্র্যাজিক একটা ব্যাপার আছে, অনেক বেশি টেনশন আছে, অনেক বেশি অ্যাংজাইটি আছে। এই চ্যাপ্টারে কিন্তু, মানে অন্য চ্যাপ্টারে অনেক টেনশন আছে, অ্যাংজাইটি আছে, ডাইনামিক্স আছে, যেগুলো নিয়ে এতক্ষণ বলছিলাম, কিন্তু এই চ্যাপ্টারের স্টাইল অফ রাইটিংটা ইজ ভেরি ডিফারেন্ট, যেখানে আমরা পুরোপুরি পাচ্ছি স্বামীর বাবার পয়েন্ট অফ ভিউ। জাস্ট একটু লাস্ট পড়বো এখানটা। Swaminathan's father felt ashamed of himself. He was going to cross the street, plod through the sand and gaze into the Sarayu for the body of his son. His son Swami to be looked in for the Sarayu. Sarayu হচ্ছে ওই নদীটা যেটা ওই মালগুড়ির ভেতর দিয়ে যায়। It seemed to him a ridiculous thing to do, but what could he do? He dared not return home without some definite news of his son, good or bad. The house had worn a funeral appearance since 9 o'clock. His wife and his mother were more or less dazed and demented. His wife, had remained cheerful till the taluk office gong struck 10. When her face turning white, she had asked him to go and find out from Swaminathan's friends and teachers what had happened to him. It's a very somber, মানে খুবই একটা মানে প্রচুর অ্যাংজাইটি আছে এই পার্টিকুলার প্যাসেজটার মধ্যে, প্রচুর টেনশন আছে, এবং তার সাথে সাথে একটা মানে অনেক রকম আছে, একটা গিল্ট আছে, একটা বাবার গিল্ট আছে, একটা বাবার এই যে শেম আছে, তারপরে এই যে কনফ্লিক্ট আছে, মানে ফ্যামিলি কনফ্লিক্ট, সেটা হচ্ছে এই যে যখন ওর ঠাকুমার মানে স্বামীনাথনের ঠাকুমা ওকে ব্লেম করছে, were you severe with him for anything this morning. আমরা যখন স্বামীনাথনের পয়েন্ট অফ ভিউ থেকে ওর ঠাকুমাকে দেখি, ওর ঠাকুমা does not have a lot of say in the family. ঠাকুমা is kind of like a side character, কিন্তু এখানে আমরা পুরো ফ্যামিলির পিকচারটা পাচ্ছি উইদাউট স্বামীনাথনস পার্সপেক্টিভ। এখানে আমরা কিছু কিছু টেনশন পাচ্ছি, ডোমেস্টিক ট্রাবলস এর কথা পাচ্ছি উইদিন দিস প্যাসেজ, রাইট? এখানে হচ্ছে পুরোপুরি অ্যাডাল্ট পার্সপেক্টিভ থেকে লেখা, এবং অ্যাজ রিডার্স অলসো আমরা এটা কিউটা বুঝতে পাচ্ছি, হাউ টু রিয়াক্ট ইন দিস চ্যাপ্টার, দ্যাট দিস ইজ আ সিরিয়াস চ্যাপ্টার। এখানে এই যে বডি অফ হিজ সান, দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট সামথিং সো মানে খুব ডার্ক একটা রেফারেন্স করা হচ্ছে, খুব সিরিয়াস, খুব গম্ভীর একটা রেফারেন্স করা হচ্ছে যে স্বামীনাথন হয়তো মারা গেছে, স্বামীনাথন বাড়ি থেকে কোথায় পালিয়ে গেছে, হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেছে। এটার সাথে কন্ট্রাস্ট করো প্রথম দিকের চ্যাপ্টার গুলো, যেখানে
মানি না, নট মানি, সোমু বলেছিল যে রাজামকে মেরে ফেলবে, রাইট? তো সেখানেও there is also a reference to killing, there is also a very violent reference, there is also a reference to murdering somebody. বা কন্ট্রাস্ট করো ওই ব্রোকেন পেন্স চ্যাপ্টারে, যেখানে স্বামীনাথন is in the middle of a crowd and it's a very serious situation, he might get trampled, মানে ওরা একটা স্ট্যাম্পিডে মারা যেতে পারতো। কিন্তু তার থেকেও দিস চ্যাপ্টার ইজ আ মাচ মোর সিরিয়াস চ্যাপ্টার, যদিও মানে মানে অ্যাজ ফার অ্যাজ কি বলবো, মানে রেফারেন্স টু ডেথ ইজ কনসার্ন, তাহলে এই তিনটে চ্যাপ্টারে কিন্তু রেফারেন্স টু ডেথ আছে, কিন্তু এই চ্যাপ্টারে দিস বিকামস আ ভেরি সিরিয়াস প্রপোজিশন, কারণ বিকজ অফ দ্য স্টাইল অফ রাইটিং, বিকজ উই আর গেটিং অ্যান অ্যাডাল্ট পার্সপেক্টিভ টু দ্য সিচুয়েশন। এবং স্টাইল অফ রাইটিং সেটা আমাদেরকে বলে দিচ্ছে যে দিস ইজ আ ভেরি সিরিয়াস সিচুয়েশন, দিস মাইট বি ট্রু, দিস মাইট হ্যাভ হ্যাপেন্ড। আর এটার মধ্যে অনেক ইমোশনস গুলোও যেরকম ভাবে লেখা হয়েছে, অনেক বেশি এক্সপ্লিসিট, অনেক বেশি কমপ্লেক্স, অনেক বেশি মানে অনেক বেশি কি বলবো, মানে গম্ভীর ভাবে লেখা হয়েছে এই চ্যাপ্টারটা, অনেক সিরিয়াসলি লেখা হয়েছে। তো the adult perspective here comes through in this chapter, which is why probably Swami and Friends কে শিশু সাহিত্য হিসেবে হয়তো সেরকম ভাবে কৃতিত্ব দেওয়া হয়নি, কারণ এই পার্সপেক্টিভটা এই চ্যাপ্টারে আছে, এবং মাঝে মাঝে একটু খুঁটিয়ে পড়লে দেখবে মাঝে মাঝে সেগুলো আছে। একটা জায়গায় আমার মনে আছে স্বামীর বাবা বলছে যে পয়সার কথা বলছে, যে ইট উইল বি ভেরি হার্ড টু মেক এন্ডস মিট, মানে কিছু একটা আর্থিক সমস্যা হয়েছে বাড়িতে, তো সেটা নিয়ে কথা বলছে হঠাৎ করে, সেটা স্বামী শুনতে পাচ্ছে কিন্তু স্বামী খুব একটা বুঝতে পারছে না। তো এই পার্সপেক্টিভ গুলো কিন্তু মাঝে মাঝে শাইন ইন করতে থাকে, ইভেন দো দ্য স্টোরি ইজ রিটেন এন্টায়ারলি ফ্রম আ চাইল্ডস পার্সপেক্টিভ। তো মেবি এই কারণে এটাকে শিশু সাহিত্য হিসেবে ধরা হয় না, কিন্তু কোন টেক্সট কেন শিশু সাহিত্য হিসেবে ধরা হবে বা হবে না, সেগুলোর অ্যাজ আই সেড অনেক রকম তার ফ্যাক্টরস থাকে, অনেক রকম তার রিজনস থাকে, সেগুলো অ্যান্ড দে আর অলওয়েজ ডিবেটেবল, দে আর অলওয়েজ ওপেন টু ডিসকাশন। সেগুলো এবার তোমরা বলবে সেই বইটা দেওয়া উচিত কিনা কোনো ছেলেমেয়ের হাতে। ইনফ্যাক্ট ইনসিডেন্টলি স্বামী অ্যান্ড ফ্রেন্ডস ওয়াজ লেটার পাবলিশড অ্যাজ মালগুডি স্কুল ডেজ বলে একটা এডিশনে, সেখানে কিন্তু এই অ্যাডাল্ট পার্সপেক্টিভটা অনেক কম করে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট আমারও যে টেক্সটটা ছিল, মানে আমি যখন ছোটবেলায় পেয়েছিলাম, এটা সবুজ রঙের বই, ইট ওয়াজ কল্ড মালগুডি স্কুল ডেজ, ইট ওয়াজ নট কল্ড স্বামী অ্যান্ড ফ্রেন্ডস। এটা থেকে এই অ্যাডাল্ট পার্সপেক্টিভের এই চ্যাপ্টারটা, মানে এই চ্যাপ্টার 16টা মোস্ট প্রবাবলি সেটা আইদার অ্যাভারেজ করা হয়েছে বা বাদই দেওয়া হয়েছে, কারণ সেটা ইজ টু সিরিয়াস, মানে সেটা পাবলিশাররা মনে করেছেন যে সেটা খুবই সিরিয়াস, একজন বাচ্চার হাতে দেওয়া উচিত না। So these debates will continue whether children's literature should have any serious content, should have these violent sort of references, death references. ডিবেট গুলো চলবেই এবং চেঞ্জও হবে, বাট হ্যাঁ, তো এইটাই আমার বলার ছিল চিলড্রেন্স লিটারেচার নিয়ে। I will stop sharing now. Okay. অনেক সময় নিয়ে নিয়েছি আমি। No, it's absolutely fine, and we started a little late. We have to keep that in mind as well. I will come back to my feelings, my comments on this very engaging presentation, but I think I should immediately open this meeting to the audience for interaction and questions. I think there will be a couple of very interesting questions. স্টুডেন্টদের আমি আগেও বলেছি, তোমরা যদি বাংলাতেও প্রশ্ন করতে চাও সেটাও করতে পারো, একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা মাথায় রেখে। সো ওভার টু দি অডিয়েন্স নাও। চ্যাটেও যদি কেউ লিখতে চায় তাও করতে পারে। হ্যাঁ প্লিজ। আর আমি এর আগেও মানে আমাদের রেকর্ডিং গুলি যারা ফলো করেছেন এর আগে ইউটিউব চ্যানেলে, I keep mentioning that I am noticing that most of the times I have to set the things going in this Q&A session, and then somehow the questions start coming. So Titas, I am really fascinated by the way you outlined a lens. I would come back to this when I give my brief
concluding remarks, a lens for studying children's literature, I would say. আমি একটুখানি ভাবছিলাম যে এমনিতেই মানে আমাদের একটা মানে আমাদের দুজনেরই একজন মাস্টারমশাই, তাকে রেফার কোট করেই বলছি যে সাহিত্যে গোপাল রাখালের কথা থাকে, গোপালী রাখালির কথা থাকে না। সেই হিসেবে আমি বলছি যে এই যে বয়েজ গ্রুপকে নিয়ে এই ধরনের সাহিত্য লেখা, যেহেতু ইউ হ্যাভ ফ্যামিলিয়ারিটি উইথ দিস জনরা, গার্লস গ্রুপকে নিয়ে এরকম কম্পেয়ারেবল কোনো লেখার কথা যদি তুমি একটু বলো তাহলে আমার খুব মানে ভালো লাগবে। মানে এটা জাস্ট আ কোয়েশ্চেন আউট অফ কিউরিওসিটি। এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আমার ওয়েল মানে এরকম এস্টাবলিশড হিসেবে ইন্ডিয়ান কনটেক্সটে গার্লস গ্রুপ মানে ভার্নাকুলারে অ্যাটলিস্ট মানে, এবং যে সময় নিয়ে ইউজুয়ালি আমি কাজ করি, আমি পোস্ট ইন্ডিপেন্ডেন্ট বাংলা সাহিত্য নিয়ে কাজ করি, মানে 50-60s এর বাংলা সাহিত্য নিয়ে। গার্লস গ্রুপ হিসেবে কিন্তু সেরকম ভাবে সাহিত্য খুব কম আছে, এবং থাকলেও সেটা কিন্তু এরকম সিরিয়াল ক্যারেক্টার নেই। মানে যেরকম আমি বলছি পাগলা দাশু একটা সিরিয়াল ক্যারেক্টার, অনেক গল্প আছে পাগলা দাশু সম্বন্ধে, মানে কারুর না কারুর কেউ না কেউ কিছু একটা পড়েছে, তার একটা ওপিনিয়ন আছে। টেনিদার একটা গ্রুপ আছে, বয়েজ গ্রুপ সাহিত্য, রকে বসে ফাজলামি করা, বছরের পর বছর ফেল করা স্কুলে, হুজ্জুতি করা, এগুলো নিয়ে কিন্তু মানে দে আর সিরিয়াল ক্যারেক্টার্স, মানে দে আর ভেরি রেকগনাইজেবল ক্যারেক্টার্স। কিন্তু গার্লস গ্রুপ সম্বন্ধে কিন্তু মানে শ্রীময়ী এটা তুমি আরো ভালো বলতে পারবে, কারণ তুমি দেখছো এগুলো অনেক বেশি ফেয়ারি টেলস সম্বন্ধে এবং ফেমিনিস্ট ফেয়ারি টেলস তুমি দেখছো, যেখানে সেখানে কিশোরী চরিত্র আছে। কিন্তু বাট কারেক্ট মি ইফ আই এম রং, বাট ওরকম সিরিয়াল ক্যারেক্টার হিসেবে বা জনরা হিসেবে কিন্তু খুবই কম লেখা হয়েছে, এবং লেখা হলেও সেটা অনেক বেশি মানে এখন কারেন্ট অনেক বেশি কনসিয়াসলি লেখা হচ্ছে বলে হয়েছে, কিন্তু প্রথম দিকে থাকতো না। তার একটা মেজর কারণ যেটা আমি আমি অনুমান করি, সেটা হচ্ছে যে কিশোরী মানে টিনেজ মেয়েদের তো ঠিক বাচ্চা হিসেবে ধরা হতো না টিল ভেরি রিসেন্টলি। কিশোরী মেয়েরা they were already women by the time they became a teenager, right? Because they were married off, because they were already wives বা about to be wives. তো সেই কারণে তারা ছোট, তারা শিশু, মানে শিশু সাহিত্য যেরকম সবাইকে নিয়ে লেখা হচ্ছে, ছড়া টড়াই হলো, কিন্তু আফটার আ পয়েন্ট দে বিকাম উইমেন, দে ডোন্ট হ্যাভ এনি গার্লহুড, দে ডোন্ট হ্যাভ এনি টিনেজহুড। তো সেই কারণেই বোধহয় সেরকম চরিত্র কম লেখা হয়েছে, ওরকম নেই। পুরোনো দিনের তো নেই, এখন তাও ইন্ডিয়ান ইংলিশে লেখা হচ্ছে, বাট আই এম অলসো মানে আমার এখন মানে অফ দ্য টপ অফ মাই হেড কিছু মাথায় আসছে না, কিন্তু একটু ভাবতে বসলে হয়তো আসবে। ইংলিশে আছে অফকোর্স, ইংলিশে ম্যালোরি টাওয়ার্স, সেন্ট ক্লেয়ার ওইসব আছে, সেগুলো আলাদা। হ্যাঁ শ্রীময়ী কিছু বলছি, দাশগুপ্ত কিছু বলছিলেন, আপনি প্লিজ বলুন। হ্যাঁ জাস্ট ছোট্ট করে বলে দিই, পৌশালী ভাদুরী ও তো দেজ পাবলিশিং হাউসের উপর কাজ করেছে। তো আমার মনে আছে ওর একটা প্রেজেন্টেশন ছিল যেখানে ও নট গার্ল গ্রুপস কিন্তু ওই 40 আর 50-এর দশকে আর কি দেজ ওরা কয়েকটা ফিমেল প্রোটাগনিস্ট সেন্টার্ড সিরিজ বার করেছিল। আমার এখন মনে নেই এক্স্যাক্টলি সিরিজের নাম, দে ওয়ার লাইক ক্রাইম সলভিং ডিটেকটিভ সিরিজ হতে পারে ওরকম। আর আমার আরেকটা মনে আছে আমি ছোটবেলায় পড়েছিলাম, আমি জানি না এটা কতটা এখন বইটা ইন প্রিন্ট কিনা, জুনিলা বলে একটা ফিমেল প্রোটাগনিস্ট কে নিয়ে, মানে sort of Enid Blytoনের ম্যালোরি টাওয়ার, সেন্ট ক্লেয়ার্স টাইপ। জুনিলা আর কি বোর্ডিং স্কুলে গেছে ইন্ডিয়ায়, সেইটা নিয়ে গল্প 2-3টে আমি পড়েছিলাম, 2-3টে কি মেবি 2টো, আমার ঠিক মনে নেই, কিন্তু আমার ওটা মাথায় আটকে আছে কারণ ছোটবেলায় আমি ওরকম দেখিনি, মানে ওটা একমাত্র আমি ইন্ডিয়ান এক্সাম্পল পেয়েছিলাম। সো এই দুটো আমার মনে আছে। আরেকটা হতে পারে সো
মিশেল সুপার্লের একটা বই আছে। হ্যাঁ 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 হ্যাঁ, সো মিশেল সুপার্লের বইটা যদি একটু ঘেটে দেখা যায়, ওর মধ্যে কিছু থাকতে পারে। হ্যাঁ কিন্তু ফিমেল গ্রুপ সেন্ট্রিক আমি এখনো কিছু মাথায় আসছে না, কিন্তু ইন্ডিভিজুয়ালি কয়েকটা আসছে যেগুলো মোর 50, 60, 70 ওই দশকের। কারণ এখন তো অনেক লেখা হচ্ছে, ডায়াসপোরায়ও লেখা হচ্ছে, ইন্ডিয়াতেও লেখা হচ্ছে, কিন্তু ওই আর্লি দশকে হ্যাঁ এইগুলো আমার মনে পড়ছে। হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। এই জুনিলার কথাটা আমি জানতামই না একদম। কিন্তু হ্যাঁ, মানে দে আর নট পপুলার অ্যাট অল। মানে যেরকম ভাবে ধরো পাগলা দাশু বা টেনিদা ইজ ভেরি পপুলার, না দে আর নট। আর আমি জানি না ওগুলো এখনো প্রিন্টে আছে কিনা। তখন মনে হয় ন্যাশনাল বুক ট্রাস্ট, চিলড্রেন্স বুক ট্রাস্ট ছাড়া আর কে এই গল্পগুলো বার করতে আমি জানিও না। কিন্তু মানে ওদের মধ্যে একটা হতে পারে পাবলিশার। সো এটাই মানে একটু খুঁজে দেখতে হবে এটা। এটার বেসিক গুগল সার্চ করলে কিছুই পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ইন্টারেস্টিং। থ্যাংক ইউ। আমি দুজনকেই আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি এই সুন্দর রেফারেন্স গুলি দেওয়ার জন্য। আমি আরো কয়েকটা মানে হোস্ট হিসেবে একটু লেভারেজ তো নেবই, আমি আর কি করব। আমি আরো দু একটা প্রশ্ন করব তিতাসকে। তিতাস, সিন্স we are, although I'm yet মানে as we discussed before, মানে এই স্বামী অ্যান্ড ফ্রেন্ডস কে ইন্ডিয়ান রাইটিংস ইন ইংলিশের মধ্যে চিলড্রেন্স লিটারেচার হিসেবে আদৌ দেখা যায় কিনা এটাও একটা প্রশ্ন বটে। বাট যদি আমি দেখি, আমার কোথাও একটা বারবার এই মিসচিফের ব্যাপারটা যে এখানে বারবার রেফার্ড হয়েছে, এবং যেহেতু আর কে নারায়ণের লেখাতে কিন্তু মানে আর কে নারায়ণের অনেক লেখাতেই, ইনফ্যাক্ট আমার যদি খুব ভুল না হয় আর কে নারায়ণ বিভিন্ন মিথ নিয়ে আলাদা করেও লিখেছেন, মানে তার কিছু বই আছে আমার যতদূর মনে পড়ছে। আমার কোথাও একটা মনে হচ্ছিল যে ইন্ডিয়ান কালচারে এই যে মানে টু ইমাজিন কৃষ্ণা অ্যাজ আ মিসচিভাস বয়, এবং এটা নিয়ে যে অনেক রকমের গল্প, আমার কোথাও একটা মনে হচ্ছে যে ভারতীয় শিশু সাহিত্যে এই যে দুষ্টু ছেলেদের গল্প, বিশেষ করে যেহেতু আজকের আলোচনার শীর্ষক আলোচনার নামই দেওয়া হয়েছে মিসচিভাস বয়েজ, নটি বয়েজ অফ মালগুড়ি, কোথাও কি আমরা এইভাবে একটা মিথিক্যাল অ্যাঙ্গেল থেকে ভাবতে পারি? ইফ উই আর থিঙ্কিং অ্যাবাউট দ্য টেক্সট ফ্রম an Indian reader's point of view, I would love to know your observations. And if anyone else also wants to join, please feel free to. This is a very interesting point, এবং এটা আমি অ্যাকচুয়ালি সবে ভাবতে শুরু করেছি। মানে দিস আইডিয়া অ্যাবাউট বাল কৃষ্ণ, মানে বাল গোপাল, এবং বাল গোপালকে যে মানে তাকে প্রাইমারিলি দুষ্টু ছেলে, প্রাইমারিলি সে ভগবান, কিন্তু সে প্রাইমারিলি একজন দুষ্টু ছেলে, প্রচন্ড দুষ্টু ছেলে সেই হিসেবে যে ধরা হয়েছে, এবং তার ডিরেক্ট কানেকশন আছে কিনা সেটা তো আমি আই এম নট কোয়ালিফাইড টু সে দ্যাট। অ্যাটলিস্ট জন্মাষ্টমী যেসব জায়গায় খুব মানে সিরিয়াসলি পালন করা হয়, মানে যেসব বাড়িতে বা যেসব জায়গায় খুব সিরিয়াসলি পালন করা হয়, নর্থ ইন্ডিয়ায় কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে দের মাইট বি আ ডিরেক্ট কানেকশন, যেরকম ভাবে ছোট ছেলেদের দেখা হয়। কারণ জন্মাষ্টমীতে বাচ্চাদের কৃষ্ণর পোশাকে ড্রেস আপ করেও সেটা করানো হয়। মানে মানে এবার মিথ তো অনেক, মানে মিথ তো খুব সাবকনসিয়াসলি মানুষের মধ্যে থাকে, এবং সেটা আর কে নারায়ণ ডিরেক্টলি না লিখলেও তার হয়তো সাবকনসিয়াসলি থাকতে পারে। কিন্তু ইন ইন্ডিয়ান রাইটিং maybe there is a connection. মানে this is a very interesting point, এবং আমি এটা নিয়ে মানে সবে জাস্ট ভাবতে শুরু করেছি। মানে জাস্ট মানে হয়তো আগের বছর একটা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় মানে আমার আমি তো সেকেন্ড ইয়ার অফ পিএইচডি, ফার্স্ট ইয়ার অফ পিএইচডি আমার কোর্স ওয়ার্কে সুরদাসের ছিল, কবিতা নিয়ে আমার একটা কোর্স ছিল। সেখানে সুরদাসের কবিতা মানে এই কৃষ্ণর ছোটবেলা নিয়ে আর কি কবিতা অনেক আছে, গান আছে সেটা নিয়ে, ওই কি বলে ওটাকে তোমার লালাবাইজ, মানে নার্সারি রাইমস লালাবাইজও আছে,
লোরি বলে ওটাকে, লোরি নিয়েও আছে। হ্যাঁ তো সেটা নিয়ে আমি ভাবনা শুরু করেছিলাম ওই সময়, কিন্তু আলটিমেটলি মানে এটা একটা বিগ আর কি একটা থিং টু ট্রেস whether there is a direct relationship, but maybe there is, মানে সাবকনসিয়াসলি হয়তো আছে। থ্যাংক ইউ I would again আমি request আরেকটা কথা চট please, করে বলতে please. চাই, which is that আমি এই কানেকশনটা again মাথায় ঘুরেছে, কোনোদিন ট্রেস করিনি, ডেফিনেটলি হিস্টোরিক্যালি ওইভাবে ট্রেস করিনি, কিন্তু আমার যেটা এক্ষুনি হঠাৎ মনে হলো সেটা হচ্ছে যে যদি আমরা এই মিসচিভিয়াস সর্ট অফ দুষ্টু ছেলেদের সঙ্গে কৃষ্ণের একটা কানেকশন টানি, তাহলে রিলিজিয়াস মিথোলজিকে যেভাবে ট্রিট করা হয়, এই কানেকশনটা থাকা সত্ত্বেও স্বামীকে যেভাবে ট্রিট করা হচ্ছে, মানে সেটা সেই তারতম্যটা, সেই ডিফারেন্সটা আমাদের ইন্ডিয়ান চাইল্ডহুডের বিষয়ে কি বলছে, সেটাও আরেকটা হঠাৎ আমার মাথায় এলো ভাবার বিষয়। এক্স্যাক্টলি আমি আবারও অডিয়েন্সকে অনুরোধ করছি, I request all the people here in audience, please go ahead with your questions. I'm just asking questions because others are not. Okay, তন্ময় প্লিজ আমাদের আমাকে ম্যাম বলো না, হ্যাঁ আমাকে দিদি বলো। হ্যাঁ তন্ময় প্লিজ তুমি তিতাস দিদি বা তিতাস দি বলো, সেটাই বেটার হবে। আপনি যে স্লাইডগুলো, সেই পিডিএফটা, হ্যাঁ হ্যাঁ একদম একদম একদম, আমি জানি অনেক টেক্সট ছিল এটার মধ্যে। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি মানে আই ওয়াজ এ লিটল কনফিউজড, আমি ভাবছিলাম যে তুমি ফার্স্ট স্লাইডটা দেখিয়ে হয়তো বলছো। আমি বুঝতে পারিনি, আমি তো স্লাইডটা দেখছি আমার স্ক্রিনে চেঞ্জ হচ্ছে। না, it's sad that the first slides could not be shown. ওইখানে আমি মেইন লেন্সটা আর কি, মেইন ফ্রেমওয়ার্কটা লেআউট করছিলাম। যাই হোক, এটা আমি পাঠিয়ে দেবো আর ইমেলেও। ওকে পায়েল, তুমি কি কিছু বলছো নাকি মানে জাস্ট মানে ইটস জাস্ট লাইক ইউ র্যান্ডমলি প্রেসড দ্য কি বাই মিস্টেক? হ্যাঁ স্যার, বাই মিস্টেক। ওকে থ্যাংক ইউ পায়েল। ওকে আমি আর একটা প্রশ্ন করছি তিতাস, মানে আই নো ইটস টেকিং আ লিটল লঙ্গার দ্যান উই এক্সপেক্টেড অর পারহ্যাপস উই ডিড এক্সপেক্ট। সেটা হচ্ছে যে এটা কিছুটা আমি আমাদের ছেলে মেয়েদের কথা ভেবেই প্রশ্নটা করছি, যে how about looking at this text as a representation of not only childhood but colonial childhood? মানে সেই জায়গাটাকে যদি আমরা একটুখানি ভাবি, তাহলে সেই জায়গাটা নিয়ে তুমি দু একটা কথা যদি, আমি জানি মানে ইটস এ প্রিটি লোডেড থিং দ্যাট আই আস্কড প্রবাবলি, বাট এইটা নিয়ে যদি তুমি দু একটা কথা একটু বলো। হ্যাঁ, অ্যাজ কলোনিয়াল চাইল্ডহুড, আমার এই প্রশ্নটা নিয়ে একটাই প্রবলেম হচ্ছে, কলোনিয়াল চাইল্ডহুড বলতে গিয়ে যে চাইল্ডহুডটা যেন বাদ না পড়ে যায়। মানে পুরো ব্যাপারটাই ইজ নট জাস্ট মানে ইটস নট এ সিম্বলিক থিং। মানে কলোনিয়াল সাহিত্য বলতে গেলে ব্যাপারটা খুব সিম্বলিক হয়ে যায়, যে হ্যাঁ এবেনেজার হচ্ছে মিশনারি রিপ্রেজেন্টেটিভ আর স্বামীনাথন হচ্ছে এই ব্রাহ্মণের রিপ্রেজেন্টেটিভ। they are not symbols, they are also characters. এবং যেটা তুমি বলছো যে হ্যাঁ it is a colonial childhood in the sense যে কনভেন্ট স্কুল, ডিসিপ্লিনের যে জায়গাগুলো আছে, যে পানিশমেন্টের জায়গাগুলো আছে, স্ট্যান্ডার্ডস অফ পড়াশুনো, এবং ও যে অ্যাটলাসটা দেখছিল, দ্যাট ওয়াজ আ ম্যাপ অফ ইউরোপ, দ্যাট ওয়াজ নট আ ম্যাপ অফ আদার পোস্ট কলোনিয়াল কান্ট্রিজ, দ্যাট ওয়াজ আ ম্যাপ অফ ইউরোপ। তারপরে থিংস লাইক অফকোর্স রাজামের ব্যাপারটা ইজ ভেরি মাচ দেয়ার, যে রাজাম একজন পুলিশ সুপারিনটেন্ডেন্ট ছেলে, তার একটা স্টেটাস আছে, এবং সেই স্টেটাসটা বাচ্চারা পুরোপুরি না বুঝতে পারলেও কিছুটা বোঝে, কারণ এবং পুলিশ সুপারিনটেন্ডেন্ট মানে শুধুমাত্র অফিসিয়াল নয়, সে কলোনিয়াল গভর্নমেন্টের সব থেকে কাছে, মানে খুবই কাছের একজন মানুষ। এবং সেই জন্য তার বাড়িতে যে হায়ারার্কি, তার বাড়িতে সার্ভেন্টদের যে ট্রিটমেন্ট, এমন নয় যে আমি বলছি যে স্বামীর বাড়িতে সেটা নেই, কিন্তু স্বামীর বাড়িতে the household is different, the মানে ইয়ে of the household, মানে কি বলবো, the makeup of the household is different. তো
হ্যাঁ, তো এইগুলো these are the points if you want to talk about a colonial childhood, মানে হায়ারার্কিস কিরকম আছে। তারপর অফকোর্স দ্যাট এন্টায়ার চ্যাপ্টার অ্যাবাউট দ্য স্পিচ আর ওই মানে we will spit on Europe and Europe will drown in our spit, collective spit. সো একটা বাচ্চা সেটা একটা খুব মানে একটা এক্সাজারেট করা হয়েছে, একটা যে কোনো ন্যাশনালিস্টের স্পিচকে এক্সাজারেট করা হয়েছে, কিন্তু সেই বাচ্চাটা কিরকম ভাবে রিসিভ করছে সেই স্পিচটা, তার সে কি পজিশনে নিজেকে ফেলছে vis-a-vis the colonial government and vis-a-vis the nationalist movement. তো হ্যাঁ, these are of course very important points. Okay, I think I should now wrap up the session because it's definitely going towards some interesting questions and it's definitely taking a very significant direction, but we have to keep in mind about the session being stretched too long perhaps. So if the audience doesn't have any other questions, I think I can already see Srimoyee Dasgupta has added to this conversation by asking two more questions. It's very interesting. Titas, maybe you want to say something on that? ছোট্ট করে বলবো, I don't think যে there is a double loss of agency in a broader context. মানে যদি আমরা পুরো ব্যাপারটাকে দেখি কলোনিয়াল পোস্ট কলোনিয়াল এই হিসাবে দেখি, তাহলে হ্যাঁ, একটা চাইল্ড অফকোর্স ডাজন্ট হ্যাভ এজেন্সি। মানে ওকে যদি ওই ফরেস্ট অফিসার রেস্কিউ না করতো, Swami would have been lost or probably have died. So সেই হিসাবে ওর কোনো পাওয়ার নেই, ওর এজেন্সি নেই, ফাইন। বাট মানে আমি এটা মনে করি যে চিলড্রেন্স লিটারেচারে যে মুহূর্তে বাচ্চার ইন্ডিপেন্ডেন্ট থট প্রসেস দেখানো হচ্ছে, there is an agency, there is a thinking agency, there is an acting agency that way. মানে একটা ব্রডার সামাজিক কনটেক্সটে অফকোর্স একটা বাচ্চার সেরকম রিসোর্সেস নেই, পাওয়ার নেই, ক্যাপাবিলিটি নেই, কিন্তু তার এজেন্সি আছে, মানে ভাববার এজেন্সি আছে। সো আই ডোন্ট থিঙ্ক দের ইজ আ লস অফ এজেন্সি, বাট in a broader context, if you look at it from a colonial society point of view, maybe you can say that there is powerlessness সেই দিক থেকে। Okay, so since I think the audience probably does not have anything to say right now, but when this lecture is going to be published in YouTube, I would request Titas to maybe, if she wants to, share this in the fantastic group that you and others are running on children's literature. Maybe it will bring in some more comments and observations. And I would say that while my primary intention, our department's primary intention was to give our students some bullet points, give them a good head start probably for studying this text. But at the same time, I also wanted to expand this conversation that you people, I have heard about Srimoyee Dasgupta's writings. And I'm sure there are probably other scholars of children's literature as well here. I think the way you people are trying to expand this, I would say, very criminally underrated and neglected genre of literature, which we need to. And I also remember Titas's enthusiasm about collecting syllabi that features children's texts or units, texts as children's literature. And probably our discussion today in some way has contributed to maybe at least problematizing Swami and Friends' status as just an example of Indian writing in English. Maybe we should also add it at this point that yes, it is Indian writing in English, but there are also elements of Indian writings in English meant for children, maybe. So thank you, Titas, for this engaging way of presenting your ideas. And as a reader, I would also request you to, when you have time, of course, maybe you should
and with the people, the fantastic people you know, you should also come up with some work on Swami and Friends, because as you said right at the beginning, that there is a lack of substantial critical studies on this particular text. At least that's what I have also felt. Probably there are, but I am yet to come across. So, and I should also thank the audience for their enthusiasm. I know it's not easy to attend lectures on Chaturthi evenings, and yet people were here, and not just here, but they asked wonderful things, they shared interesting thoughts. I thank our students for being patient with us. So that's all from my end. So thank you again, Titas, and I look forward to the day when we have a full-fledged symposia, conference, seminar, workshop, maybe on Indian children's writing in any language, not just English. So that's what I have to say. থ্যাংক ইউ সবাইকে, তোমরা চ্যাটে লিখছো এখন। প্লিজ মানে আমি তো এটা পাঠিয়ে দেব, আমি দেবাদিত্য দাকে এটা পাঠিয়ে দেবো আমার স্লাইডগুলো। আর কোনো কোয়েশ্চেন থাকলে আর ইন জেনারেল যদি আড্ডা মারতে চাও, প্লিজ জাস্ট ইমেল করো আমাকে, ইমেল আছে। জাস্ট আমি ওদেরকে তোমার ইমেল আইডি দিয়ে দেব। স্টুডেন্টস তোমরা কথা বলো তিতাস দির সাথে, আই থিংক ইউ উইল লাইক not just her observations on children's literature, but her views on academia, পড়াশোনা সবকিছুই। হ্যাঁ, ইন জেনারেল, মানে জাস্ট কোনো চাপ নেই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। পূজোর মধ্যে এটা হলো একটা। ওকে, আমি আপাতত রেকর্ডিংটা বন্ধ করছি এবং